পালক অন্তরিষার কথার উত্তর না দিয়ে নিজের ডান হাতটা ওর শাড়ির কুচিটা খামচে ধরল। অন্তরিষার চোখে চোখ রেখেই শাড়ির কুচি টেনে খুলে ফেলল। পালকের এমন আকস্মিক কাণ্ডে অন্তরিষা ভূত দেখার মতো চমকে গিয়েছে। চোখ দুটো বড় বড় করে পালকের দিকে তাকিয়ে আছে। পালক ছোট্ট হাসি নিয়ে বলল, আমার কি আরও কিছু করতে হবে অন্তরিষা? না, আমাকে করতে হবে। পালক একটা ভ্রু উঁচু করে গম্ভীর গলায় বলল, তোমাকে করতে হবে মানে? অন্তরিষা নিজের শরীরের সবটুকু জোর দিয়ে পালককে ধাক্কা দিয়ে নিজের উপর থেকে সরিয়ে বিছানায় ফেলে দিল। অন্তরিষার ধাক্কার জন্য পালক মোটেও প্রস্তুত ছিল না। বিছানায় হালকা গড়িয়ে গিয়ে কাত হয়ে পড়েছে। অন্তরিষা নিজের খোলা শাড়িকে পেঁচিয়ে নিয়ে পালকের উপর উঠে ঠিক ওর পেটের উপর বসে পড়ল। অন্তরিষা, কি করছো? আপনি কিছু করে দেখালেন তো আমারও কিছু করে দেখানো উচিত, না হলে তো আপনাকে অপমান করা হবে, তাই না? অন্তরিষা নিজের কথাটা শেষ করতেই পালককে একটা চোখ মেরে দিল। তাতে পালক হাঁ করে অন্তরিষার দিকে তাকিয়ে আছে, কিন্তু বেশিক্ষণ হাঁ করে থাকতে পারেনি। তার আগেই নিজের উপর অন্তরিষার হামলা এসে পড়েছে। অন্তরিষা নিজের দুটো হাত দিয়ে পালকের শার্ট টেনে ছিঁড়ে ফেলতে শুরু করেছে। আমাকে আপনার কথা শোনাতে হবে, তাই না? আমাকে শাড়ি পরতে দিবেন না? আমার উপর জোর দেখানো হচ্ছে? সামান্য একটা সম্পর্ক তৈরি করতে চেয়েছিলাম, তার বিপরীতে ডিরেক্ট না করে দিয়েছেন। এত ভাব আসে কোথা থেকে? সব কিছুতে নিজের কর্তৃত্ব ফুটানো, নিজে যা বলবেন তাই করতে হবে। পালক অন্তরিষার পাগলামিকে আটকাতে চাচ্ছে। ওর দুটো হাত চেপে ধরে থাকলে অন্তরিষাকে দমাতে পারছে না। হঠাৎ করে এত শক্তি ওর মধ্যে এলো কি করে? অন্তরিষা এতক্ষণ চোখ মেলে থাকলো, এবার চোখ বন্ধ করে নিল। তার মনে হচ্ছে চোখ মেলে থাকাই শক্তির ঠিকমতো ব্যবহার করতে পারছে না। চোখ বন্ধ করলে আরেকটু বেশি শক্তি প্রয়োগ করতে পারবে। চোখ বন্ধ করে পালকের শরীরে খামচে শার্টের অবস্থা বেহাল করে দিচ্ছে। বোতামগুলোও আলগা হয়ে এসে খুলে যাচ্ছে। আরে কি করতে চাচ্ছ তুমি? আমার শার্ট ছিঁড়ছো কেন? অন্তরিষা চোখ বন্ধ করে উত্তর দিল, আপনাকে ধর্ষণ করব তাই। হোয়াট? কি উদ্ভুত কথা বলছো? থামো বলছি, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে অন্তরিষা। আমি তো চাই খারাপ হোক, দেখি আপনি কত খারাপ হতে পারেন। অন্তরিষার পাগলামি আর সহ্য হচ্ছে না পালকের। বিরক্ত হচ্ছে, একই সাথে রাগও হচ্ছে। মেয়েটা কি হঠাৎ করে পাগল হয়ে গেল? সত্যি সত্যি ধর্ষণের মতো বাজে কাজটা ওকে দিয়ে সম্ভব? তার কি এটাও দেখা বাকি ছিল? বউয়ের হাতে স্বামী ধর্ষণ? আচ্ছা, যদি সত্যি সত্যি এমন হয় তাহলে কি হবে? পালক আর কিছু ভাবতে পারছে না। একটা মেয়ের কাছে সে কিছুতেই ধর্ষণ হতে চায় না। পালক অন্তরিষার হাত ধরে ওকে সরানোর চেষ্টা করছে। দুজন ছোটাছুটির হাতাহাতিতে দুজনেই গড়িয়ে ধপ করে মেঝেতে পড়ে গেল। তবুও ধস্তাধস্তি থামেনি। আম্মু দেখো, খালামণিরা মালামালি খেলছে। খালামণি তো পারছে না, তুমি একটু হেল্প করো, না হলে আঙ্কেলটা দিতে যাবে। অরিদ্রার কথায় অনিশা বিছানার অপর পাশে গিয়ে দাঁড়াতেই চোখ মুখ কুঁচকে ফেলল। ধস্তাধস্তিতে পড়ে গিয়ে পালক অন্তরিষার উপরেই ছিল। ওর হাত দুটো চেপে ধরে ওকে আটকে কিছু বলতে যাবে, ঠিক তখনই অরিদ্রার আগমন ঘটে, সাথে সাথে অনিশার। পালক দ্রুত অন্তরিষাকে ছেড়ে দাঁড়িয়ে পড়ল। শার্টের বোতাম লাগাতে লাগাতে অষ্টমীর দিকে পা বাড়িয়েছে। এই প্রথম সে অনিশার সামনে লজ্জা পাচ্ছে। খুব বেশি বিব্রতিকর সিচুয়েশনে পড়ে গিয়েছে। কিন্তু কেন? আমি তো সবসময় চেয়েছিলাম ওর সামনে অন্তরিষাকে নিয়ে ঘনিষ্ঠতা দেখাতে। তাহলে আজ কেন এমন লাগছে? তবে কি এবারের ঘটনাটা কৃত্রিমভাবে তৈরি ছিল না তাই? ও অষ্টমীর আয়নার সামনে দাঁড়াতেই পালক হেসে ওঠে। অন্তরিষা আমাকে ধর্ষণ করতে সফল না হলেও আমার শার্টকে ঠিক ধর্ষণ করে ফেলেছে। অন্তরিষা বেশ লজ্জিতভাবে নিজের শাড়ি গুটিয়ে ঠিক করার বাহানায় নিজেকে আড়াল করার চেষ্টা করছে। ছি ছি ছি, আমার সব লজ্জিত ঘটনাগুলো এমন বাজেভাবে শেষ হয় কেন? সব সময় আপুর সামনে পড়তে হয় কেন? অনিশা অন্তরিষার কাছে এসে ওর শাড়ি নিজের হাতে নিয়ে বলল, হয়েছে, আর লজ্জা পেতে হবে না। এবার যেন অন্তরিষার চোখ মুখ সব লাল হয়ে আসলো। তার আপুটা তাকে লজ্জা পেতে ও দেখে ফেলেছে। এভাবে শুয়ে থাকলে তোর ইন্টারভিউ কে দিবে? আমি দিয়ে দিব? আতিশ চোখ মিলেই পালকে হাত ভর্তি ফল ফলাদি সহ দাঁড়িয়ে থাকতে দেখল। আতিশের পাশে ওগুলো রেখে ওর পাশে নিজেও শুয়ে পড়ল। জ্বর বাঁধালি কিভাবে? আমি গরমে হাঁপিয়ে উঠছি পালক, আমাকে ছাড়। সামান্য জ্বরের জন্য তুই আমাকে দূরে ঠেলে দিচ্ছিস? এই তোর বন্ধুত্ব? ছি আতিশ, তুই তো দেখি। হ্যাঁ, আমি বন্ধু নামের কলঙ্ক। রাগে আমার গরম দ্বিগুণ হারে বেড়ে যাচ্ছে। আজকে আমার কত ইম্পর্টেন্ট ইন্টারভিউ ছিল জানিস? এই চাকরিটা আমার নিশ্চিত হতো, এই জ্বরের জন্য আমার চাকরিটা গেল। পালক আতিশের পায়ের উপর নিজের বা পাটা উঠিয়ে কিছুটা আয়েশ করে শুয়েছে। জ্বরটা যে খুব জোরালোভাবেই ওকে চেপে ধরেছে তা ওর শরীরের তাপমাত্রা বোঝা যাচ্ছে। ডক্টর দেখিয়েছিস? না। কেন? এমনি। পালক আতিশের মুখটা নিজের দিকে ঘুরিয়ে বলল, আমার অফিসে জয়েন করছিস না কেন?
আর কতগুলো জয়েনিং লেটার পাঠাতে হবে? তোর কি মনে হয় তোকে লেটার পাঠানোই আমার প্রধান কাজ? আমি বসে বসে শুধু তোর লেটারই লিখে যাব? তুই জানিস আমি কেন জয়েন হচ্ছি না, তবুও কেন ওই কথা বলছিস? বন্ধু হয়ে বন্ধুর অফিসে কাজ করলে কি ছোট হয়ে যায়? অন্যদেরটা জানি না, কিন্তু আমার কাছে হয়ে যায়। আরে বাবা, আমি তো তোকে এমনি এমনি চাকরি দিচ্ছি না, তোর যথেষ্ট যোগ্যতা আছে। তোর মতো লোকের আমাদের অফিসে প্রয়োজন। আমার যোগ্যতা শুধু তোর চোখেই ধরা পড়লো, অন্যদের চোখে পড়ছে না কেন? যদি তেমনই হতো তাহলে এখন আমি বেকার পড়ে থাকতাম না। আতিশ, তুই যদি এটা বলার জন্যই এসে থাকিস তাহলে এখন যেতে পারিস। আমি এ ব্যাপার নিয়ে কোনো কথা বলতে চাই না। আতিশ রেগে যাচ্ছে বুঝতে পেরে পালক ওকে আর একটু জড়িয়ে নিয়ে বলল, তোর মতো বন্ধু সবার ভাগ্যে জোটে না। আমি কত লাকি রে আতিশ। আমি কি তোর বউ? এভাবে ঝাপটে ধরে আছিস কেন? নাকি বউর ঘোর এখনও কাটেনি? দেখি ছাড় আমাকে। না, ছাড়বো না। তোকে জড়িয়ে ধরলে আমি যে প্রশান্তি পাই তা বউকে জড়িয়ে ধরলেও পাবো না। তুই যদি আমার সব প্রশান্তি নিয়ে নিস, আমার বউয়ের কি হবে? পরে তো আমার বউ প্রশান্তির অভাবে দুদিনেই ভেঙে যাবে। পালক, তোর বিয়ে করা লাগবে না। তোর এত বিয়ের শখ থাকলে আমাকে করে নিতে পারিস। আতিশ পালকের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, পাগল নাকি? তোর না হয় বউয়ের আদর লাগবে না, কিন্তু আমার তো লাগবে। চাকরিটা পেলেই বউ নিয়ে চলে আসবো। পালক শোয়া থেকে উঠে বসে পড়ে। গলার কাছটাতে থাকা বোতামটা খুলে নিতে নিতে বলল, এমনভাবে বলছিস যেন মেয়েরা তোকে বিয়ে করার জন্য এক পা নয় 2 পা তুলে দাঁড়িয়ে আছে। কি? তুই কি লুকিয়ে লুকিয়ে প্রেম করছিস? পালকের উত্তরে আতিশ ছুটে একটা নিঃশ্বাস ছাড়ল। তার আবার প্রেম? অন্তরিশাকে পালকদের বাসায় রেখেই পালক বেরিয়ে পড়েছিল। বেশ কিছুক্ষণ শাশুড়ির সাথে গল্প চালিয়েও যেন মনটা ভালো করতে পারছে না অন্তরিশা। একে তো নিজের বাড়ির সব ভালোবাসার মানুষগুলোকে ছেড়ে এসেছে, তার উপর নিজের বরটার ও বাসায় আসার নাম নেই। ও জানে বাসা থাকলেও হয়তো নিজেদের মধ্যে তেমন কোনো কথা, তেমন কোনো স্পেশাল মুহূর্ত, কোনো দুষ্টুমি খেলায় তারা মেতে উঠত না। তবুও মানুষটা চোখের সামনে থাকলেও ভেতরে ভেতরে ভালো লাগা কাজ করে। আচ্ছা, উনি কি এমনই থাকবেন? আমার সাথে এমন অবহেলাই করে যাবেন? নাকি অন্য কিছু হওয়ার সম্ভাবনা আছে? ওনার জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে কি হতো? সে কি আমাকে কোনো ভালোবাসার রাজ্যে নিয়ে যেত? নাকি আমি এখনকার মতো অন্য পুরুষের ভালোবাসার রাজ্যে যেতেও এমন ছটফট করতাম? অন্তরিশা পালকের রুমের বারান্দায় দাঁড়িয়ে এই ভাবনায় ডুবে আছে। তবে এই বারান্দাটা তার রুমের বারান্দার মতো খোলা নয়, কালো গ্রিল দিয়ে আটকানো। নিচে 2-4টা টপে ফুলের গাছ আছে, ফুলও ফুটে আছে, সবগুলোই গোলাপ ফুল, কিন্তু প্রত্যেকটা গাছে ভিন্ন ভিন্ন কালারের ফুল ফুটে আছে। অন্তরিশার ইচ্ছে হলো সব কয়টা গাছ থেকে একটা করে ফুল ছিঁড়ে নিজেকে সাজাতে। ফুলে হাত দিয়েও ছিল না। সে কেন সাজবে? আর কার জন্যই বা সাজবে? তার সাজ দেখার জন্য তো ওনার সময়, ইচ্ছে, রুচি কিছুই নেই। তুমি আমাকে বিয়ে করতে রাজি হয়েছিলে কেন? পালকের কণ্ঠে অন্তরিশা পেছনে ঘুরে তাকালো। সাদা হাফ হাতা টি শার্ট পরে আছে। চাঁদের আলোতে সাদা টি শার্ট আরও বেশি আলো দিচ্ছে। এমন একটা ভাব যেন চাঁদ তার সব জ্যোৎস্না ওনার টি শার্টেই ঢেলে দিয়েছেন। পালক তার পরনের ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে অন্তরিশার পাশে এসে দাঁড়িয়ে বলল, সেদিন তোমার সাথে যা ঘটেছিল তা অন্য মেয়ের সাথে ঘটলে কখনই বিয়েতে রাজি হতো না। তুমি কেন রাজি হলে? তোমাদের ফ্যামিলি যথেষ্ট কনজারভেটিভ, শিক্ষিত এবং মর্যাদা সম্পন্ন। আর সেই ফ্যামিলির মেয়ে হয়ে এমন ডিসিশন কিভাবে নিলে, তাও এত সহজ ও দ্রুততার সাথে? হঠাৎ এই প্রশ্ন? হঠাৎ নয়, বিষয়টা আমার মাথায় শুরু থেকেই ছিল, কিন্তু প্রশ্ন করার মতো পরিবেশ সৃষ্টি হয়ে ওঠেনি। আজ বুঝি সে পরিবেশ সৃষ্টি হয়ে গেছে। তা কিভাবে হলো? আর আপনার সে পরিবেশটা কেমন শুনি? তুমি কথা ঘোরাচ্ছ কেন? আমি আমার কৌতূহল থেকে প্রশ্নটা করেছি। ইচ্ছে হলে উত্তর দিবে, না হলে নাই। অন্তরিশা এতক্ষণ আকাশের দিকে তাকিয়ে কথা বলল, এবার পালকের দিকে তাকিয়ে বলল, আপনি দেখতে আমার প্রেমিকের মতো, তো তাই ভাবলাম আপনাকে বিয়ে করে প্রেমিকের শোক কাটাবো। অন্তরিশা তার উত্তর দিয়ে সেখান থেকে পদত্যাগ করছে। পালক তখন অন্তরিশাকে দেখিয়েই যাচ্ছে। অন্তরিশার থেকে চোখ সরিয়ে সেও ভাবনায় ডুব দিল। নিয়তি আমাদের কোথায় নিয়ে এসেছে? একজন প্রেমিকের শোক ভোলার জন্য আমাকে বিয়ে করেছে, আর আমি কেন ওকে বিয়ে করেছি? অনিশাকে ভোলার জন্য, নাকি ওর সামনে নিজের কষ্টটাকে দেখানোর জন্য, নাকি ওকে হিংসে জ্বলতে দেখার জন্য? পালকের ভাবনার ঘোর কাটল রুমের ভেতর থেকে আসা চিকন ক্যাচক্যাচ শব্দে। মনে হচ্ছে কেউ কোনো ভারী জিনিস হেঁচড়িয়ে সরানোর চেষ্টা করছে। শব্দটা নিজের রুম থেকে আসছে বুঝতে পেরেই পালক রুমের দিকে পা বাড়িয়েছে। ভেতরে ঢুকে সে অন্তরিশাকে দেখতে পেল। সে লম্বা সোফাটা বাইরে থেকে ভেতরে আনার চেষ্টা করছে, কিন্তু সোফার একটা কোণা দরজায় আটকে থাকায় সে কিছুতেই ভেতরে ঢুকাতে পারছে না। ভেতরে ঢুকাবে কি নাড়াতেও পারছে না। গলার ওড়নাটা গলা থেকে খুলে কাঁধের দিক থেকে বাঁকা করে নিয়ে কোমরে বেঁধেছে অন্তরিশা। সামনে থেকে দেখতে না পেলেও তার মনে হলো এটা কোনো বিবাহিত মেয়ে না, সদ্য যৌবনে পা দেওয়া যুবতী নারী।
পালক অন্ত্রেষার কাছে এগিয়ে বলল, কি করছেন? ব্যথা পাবেন তো। এত ভারী জিনিস টানাটানি করছেন কেন? অন্ত্রেষা বিরক্ত নিয়ে পালকের মুখোমুখি হয়ে দাঁড়ালো। জোরে জোরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে চোখের সামনে পড়ে থাকা চুলগুলো সরিয়ে বলল, আপনাকে টানাটানি করতে পারছি না তো তাই। মানে? এত প্রশ্ন করছেন কেন? আপনাকে উত্তর দিতে গিয়ে আমার সব শক্তি শেষ হয়ে যাচ্ছে। উত্তর দিলে শক্তি শেষ হয়ে যায়? উফ, আবার প্রশ্ন করছেন কেন? আমাকে একটু হেল্প তো করতে পারেন। কিন্তু এটা দিয়ে কি করবে? কাবাডি খেলবো। কাবাডি? জি। আমার কি কাবাডি খেলাও নিষেধ? অন্ত্রেষার দিক থেকে মনোযোগ সরিয়ে সোফাতে হাত দিল পালক। ওর নির্দেশানুযায়ী রুমের এক সাইডে রাখা হয়েছে সোফাটা। অন্ত্রেষা বিছানা থেকে একটা বালিশ সোফাতে রাখতেই পালক বলল, তুমি কি সোফায় ঘুমাবে? না, আপনি ঘুমাবেন। আমার তো আপনার বিছানাটাই বেশ পছন্দ হয়েছে, কিন্তু তুমি তো বলেছিলে কাবাডি খেলবে। খেলবই তো, সময় হলে ঠিক খেলবো। আপাতত আপনাকে ঘুমানোর জন্য ধার দিলাম। পালক সোফা থেকে বালিশটা নিয়ে মেঝেতে ফেলে বলল, আমি ধার করা জিনিস পছন্দ করি না। তোমার জিনিস তুমিই রাখো। আমার জিনিস কেউ ফেরত দিক, এটাও আমার পছন্দ না। তুমি আবার ঝগড়া করতে চাচ্ছ? আপনি যদি চান আমি ঝগড়া করি তাহলে করতে পারি। আমি তো আপনার কৃতদাসী। আপনার হুকুম পালন করা আমার জন্য ফরজ। অন্ত্রেষাকে কিছু বলতে গিয়েও থেমে গেল পালক। চুপচাপ সোফায় শুয়ে পড়ে। আতিশের অসুস্থতার জন্য আজকে পড়াতে আসেনি পাপড়িকে। একে তো তাকে দেখতে পায়নি, তার উপর অসুস্থ শুনে পাপড়ির ঘুম আসছে না। ভেতরটা কেমন কেমন জানি তেতো হয়ে আসছে। যতক্ষণ না আতিশের দেখা পাবে ততক্ষণ কি তার ভেতরের তেতো ভাবটা যাবে? কখন দেখবে সে তার আতিশ ভাইকে? কাল যদি সুস্থ না হয় তাহলে তো কালও দেখা হবে না। তাহলে কি কাল আমি ওনাকে গিয়ে দেখে আসব? কিন্তু উনি যদি রেগে যান? আমাকে দেখলেই তো ওনার রাগ করকর করে। পাপড়ি ছটফট করতে করতে বিছানা নষ্ট করে ফেলছে, তবুও চোখে ঘুম আসছে না। আতিশকে কল দেওয়ার চিন্তায় ফোনটা হাতে নিতেই দেখলো 2:42। এত রাতে কল দেওয়া ঠিক হবে না ভেবে ফোনটা আবার আগের জায়গায় রেখে দিল। আর ঠিক তখনই দরজার নক পড়ল। এত রাতে আবার কে? পুনরায় নক পড়তেই পাপড়ি উঠে দরজার কাছে এগোচ্ছে। ভাবি তুমি? এত রাতে? কোনো সমস্যা? তোমার কাছে কেচি হবে? কেচি? আরে সিজার হবে? এত রাতে সিজার দিয়ে কি করবে? থাকলে বলো, না হলে চলে যাই। পাপড়ির কাছ থেকে কেচি নিয়ে অন্ত্রেষা নিজের রুমে ফেরত এসেছে। দরজা বন্ধ করে দিয়ে ধীর পায়ে পালকের উপর উঠে বসলো। পালক উপুত হয়ে শুয়ে থাকায় বেশ সুবিধাই হলো অন্ত্রেষার। বাম হাত দিয়ে আলতোভাবে টি শার্টের কিনার ধরে ঠিক মাঝ বরাবর কেচি দিয়ে কাটা শুরু করে দিয়েছে। কাটার পর্বে কিছু দূর এগুতেই পালক হালকা নড়ে ওঠে। তাতে যেন অন্ত্রেষা বেশ মজাই পাচ্ছে। পালক আবার চুপ করে গেলে অন্ত্রেষাও তার কাজ চালিয়ে গেল। কিছুক্ষণের মধ্যে পালকের সাদা টি শার্টটাকে 2 টুকরো করে ফেলেছে অন্ত্রেষা। দুটোর পাটকে দুপাশে ঠেলে দিয়ে পালকের পিঠটাকে নগ্ন করে নিয়েছে। পিঠের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে অন্ত্রেষা ছোট করে হাসি দিল, যে হাসির মধ্যে রয়েছে প্রাপ্তির ছায়া। পালকের পিঠে আলতো করে 2টো চুমু খেয়ে নিয়েছে অন্ত্রেষা। তারপর নিজের দুহাত পালকের পিঠে দুপাশে মেলে দিয়ে নিজেও উপুত হয়ে শুয়ে পড়ল। আমাকে দূরে ঠেলে দিয়ে যে কষ্টগুলো দিচ্ছেন না, সব কিছু শোধ আমি তুলব, কিন্তু ঘুমন্ত অবস্থায় নয়, জাগ্রত অবস্থায়। আপনাকে আমার ভালোবাসার কাঠগড়ায় দাঁড় করিয়ে ফাঁসির রায় শোনাবো, যেখানে আমি নিজেই জজ, উকিল, এমনকি আমি নিজেই মক্কেল। আপনাকে সেখান থেকে কেউ ছাড়িয়ে আনতে পারবে না। কারো ছায়া সেখানে পড়তে দেব না। কারো গরম নিঃশ্বাসের শব্দ পালকের ঘুমটাকে হালকা করলে কিছুটা মাতালতা জাগিয়ে দিচ্ছে। এক ভালো লাগা সুরসুরির সাথে তার অবচেতন মনকেও জাগ্রত করে দিচ্ছে। সেই অবচেতনতার মধ্য দিয়ে পালক নড়ে উঠেছে। চোখ দুটো বন্ধ করে নিজের একটা হাত দিয়ে অন্ত্রেষার বা হাত, যেটা পালকের বুক স্পর্শ করে জড়িয়েছিল, সেটা টেনে নিচ্ছে। ঠোঁটের কাজটাতে নিয়ে ভোরের ঘুমজড়িত বাসি ঠোঁটে চুমু খেয়ে বলল, পত্রিকন্যা, এভাবে আমার কাছে আসতে এত সময় কেন নিলে? জানো আমার কতটা কষ্ট হয়েছে তোমাকে ছাড়া প্রতিটা সেকেন্ড, মিনিট, ঘন্টা কাটাতে? আমি কত রাত ছটফট করেছি তোমাকে ছোঁয়ার জন্য, তোমার শরীরের উষ্ণ ছোঁয়া নিয়ে জড়িয়ে নেওয়ার জন্য। পালক অন্ত্রেষার হাতটা নিজের চোখগুলোতে ছুঁয়ে বলল, জানো এই চোখগুলো কতটা অসহায় হয়ে পড়েছে? পালকের ঠোঁটে ছোঁয়া পেতে অন্ত্রেষার ঘুম উধাও হয়ে গিয়েছে। চুপ করে পালকের পিঠের উপর শুয়ে থেকে পালকের কথা শুনছিল। না, পালক অভিমানে সুরে বলল, তুমি আমাকে একটুও ভালোবাসোনি, তাই না? ভালোবাসলে এভাবে আমাকে কষ্ট দিতে না, এভাবে আমাকে একা ছেড়ে যেতে পারতে না। অন্ত্রেষা এবার পালককে আরেকটু গভীরভাবে জড়িয়ে ওর কানের কাছে মুখ নিয়েছে। ফিস করে বলল, আপনার পত্রিকন্যা চলে গিয়েছে তো কি হয়েছে, আমি তো আছি। আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না, এই আপনার চোখ ছুঁয়ে প্রমিস করলাম। আপনি তাড়িয়ে দিলেও না। অন্ত্রেষার এমন কথায় পালকের হুঁশ ফিরল। সাথে সাথে চোখ মেলে বলল, অন্ত্রেষা তুমি তুমি আমার উপরে কি করছো? সরো বলছি, এক্ষুনি সরবে।
কাবাডি খেলা তো এখনও শুরুই হয়নি। পালক অন্তরিশাকে নিজের থেকে ছাড়ানোর চেষ্টা করলেও পারছে না। সোফার স্পেসটা এত বড় নয় যে অন্তরিশাকে পাশে সরিয়ে দিয়ে নিজে উঠে পড়বে। এখন পাশে সরানো মানে ওকে উপুত করে মেঝেতে ফেলে দেওয়া। অন্তরিশা, আমি কিন্তু সরতে বলেছি। আমার প্রচণ্ড রাগ হচ্ছে। আমি চাচ্ছি না তুমি ব্যথা পাও। আমি তো চাচ্ছি ব্যথা পেতে, না হলে হাডুডু জমবে কীভাবে? পালক রেগে যাচ্ছে, খুব খারাপভাবে রেগে যাচ্ছে, কিন্তু সে রাগ দেখাতে পারছে না। কেন পারছে না বুঝতে পারছে না। এমন তো তার অনিশ্বার সাথে ঘটত। রিলেশনে থাকার সময় প্রায় অনিশ্বার কাণ্ডে পালক রেগে যেত, কিন্তু কখনোই সে অনিশ্বাকে রাগ দেখাতে পারেনি। এতে অনিশ্বা যেন হতাশই বেশি হতো। ও তো মাঝে মাঝে বায়নাও ধরতো তার রাগ দেখার জন্য, কিন্তু সে কখনোই তার এই বায়নাটি পূরণ করতে পারেনি। পারবে কিভাবে? ভালোবাসার মানুষটা তার ছোট কথাতে সামান্য কষ্ট পাক, এটাও সে কখনো ভাবেনি। কিন্তু অনিশ্বা তো তার ভালোবাসার মানুষ ছিল, তাই রাগ দেখাতে পারেনি। অন্তরিশা তো তার ভালোবাসার মানুষ না, আর কখনো হবেও না। তাহলে সে কেন রাগ দেখাতে পারছে না? তাকে দেখাতেই হবে, অবশ্যই দেখাতে হবে। পালক ভাবনায় ভাসতে ভাসতেই একপাশে কাত হয়েছে। সাথে সাথে অন্তরিশাও ডুব করে নিচে পড়ে গিয়েছে। পালক সোফা থেকে উঠে দাঁড়িয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলল, ইউ আর মাই ওয়াইফ বাট নট মাই লাভ, ওকে? তাহলে আমাকে বিয়ে করেছিলেন কেন? আমি তোমাকে জোর করে বিয়ে করিনি অন্তরিশা, তুমি নিজে থেকেই বিয়েতে রাজি হয়েছ। অন্তরিশা শ্বশুর বাড়িতে চলে আসার পর অনিশ্বারাও চলে আসে নিজেদের বাড়িতে। অরিদের কোনো ভাই বোন না থাকার সুবাদে শ্বশুর শাশুড়ি নিজের মেয়ের মতোই আদর করে অনিশ্বাকে। অনিশ্বা ওনাদের ভালোবাসার প্রতিদান হিসেবে মেয়ের মতোই ওনাদের সব কিছুতেই আগলে রাখে। অরিদের বউ হয়ে না উঠলেও শাশুড়ির কাছে বেশ অল্পদিনই অতি আদরি বৌমায়ের পদবিটা গ্রহণ করে নিয়েছে। এতে অরিদের ভালোবাসা আরও দ্বিগুণ হারে বাড়িয়ে দেয় অনিশ্বার প্রতি। শাশুড়ির মাথায় তেল দিয়ে রুমে ঢুকতেই অরিদকে বিছানার ঠিক মাঝখানটাতে বসে থাকতে দেখল। দু গালে দু হাত দিয়ে বসে আছে, ঠোঁট দুটো বাইরে বের করে বাচ্চাদের মতো বসে আছে। মনে হচ্ছে এক্ষুনি কেঁদে দিবে। এভাবে বিছানার মাঝখানে বসে আছো কেন? আমি কি মেঝেতে ঘুমাবো? অনিশ্বার কণ্ঠ শোনার অপেক্ষায় যেন বসেছিল অরিদ। বসা থেকে উঠে এসে অনিশ্বাকে ঝাপটে ধরে হাউমাউ করে কাঁদছে। অরিদের এমন কাণ্ডে অনিশ্বা বিরক্ত হলেও সাথে সাথে ভয়ের আশঙ্কাও পাচ্ছে। 4 বছরের সংসার জীবনে অরিদকে এভাবে কাঁদতে দেখেনি। কখনো কাঁদেনি তা নয়, কিন্তু সেটা আড়ালেই ছিল। তবে আজ এমন করছে কেন? কোনো খারাপ সংবাদ নয় তো? অনিশ্বা অরিদকে সান্ত্বনার বাহানায় ভীতু কণ্ঠে বলল, কি হয়েছে অরিদ? কোনো খারাপ নিউজ? পৃথিবীর সব থেকে খারাপ নিউজ অনি। আমি কিছুতে এটা মানতে পারছি না। অরিদের কথা অনিশ্বার ভয়ের আশঙ্কা আরও বেড়ে যাচ্ছে। তবে কি কারো মৃত্যুর সংবাদ পেতে যাচ্ছে সে? মৃত্যুর সংবাদ ছাড়া পৃথিবীতে আর কী ভয়ঙ্কর খারাপ নিউজ হতে পারে? অরিদ এভাবে বাচ্চাদের মতো কাঁদা বন্ধ করে বলবে কি হয়েছে? অরিদ অনিকে আরও জোরে জড়িয়ে নিয়ে বলল, কাল থেকে আগামী 7 দিন আমি মৃত থাকবো অনি। মানে? আমার অফিসের কাজের একটা প্রজেক্টের বাহানা 7 দিনের জন্য পঞ্চগড় যেতে হবে অনি। ও তাই বলো? আমি তো ভেবেছিলাম কি না কি। অরিদ অনিশ্বাকে ছেড়ে দিয়ে ভ্যাবলার মতো তাকিয়ে বলল, তোমার কি এটা ওহ মনে হলো? এত ভয়ঙ্কর একটা নিউজ দিলাম, কোথায় তুমি কেঁদে কেটে গোসল করে ফেলবে, তারপর আমি তোমাকে সান্ত্বনা দেব তা না, তুমিও বলে সব শেষ করে দিচ্ছ। অনিশা অরিদের কাছ থেকে সরে এসে বালিশ ঠিক করতে করতে বলল, এটা মোটেও ভয়ঙ্কর সংবাদ নয় অরিদ। ভয়ঙ্কর নয় তো কি? যেখানে আমি এত বছরে তোমাকে ছাড়া একটা রাত কাটেনি, সেখানে 7 দিন 7 রাত আমি কিভাবে কাটাবো? কাটাতে হলে তো আমাকে মৃত হয়েই কাটাতে হবে, তাই না অনি? উল্টোপাল্টা কথা বন্ধ করে লাইট অফ করে শোও, আমার ঘুম পাচ্ছে। অরিদ্রাকে শোয়া থেকে উঠিয়ে কোলে নিতে নিতে অরিদ বলল, আজ কোনো ঘুম হবে না অনি, আজ আমরা শোকরাত পালন করব। না হলে আমি কাল চাকরি ছেড়ে তোমার কাছে বসে থাকব। তুমি অরিদ্রাকে নিয়ে কোথায় যাচ্ছ? আম্মুর রুমে। তোমার মেয়ে যে দুষ্টু হয়েছে, দেখা যাবে আমাদের শোকরাতের মাঝখানে উঠে গিয়ে 12টা বাজিয়ে দিবে। পরপর 3 দিন আতিশে দেখা না পেয়ে পাপড়িও অসুস্থ হয়ে পড়েছে। তবে শারীরিক নয়, মানসিক যন্ত্রণায় সে ছটফট করছে। তার উপর পাপড়ির কলও রিসিভ করছে না আতিশ। এতে যেন পাপড়ির মানসিক যন্ত্রণা তরতর করে বেড়ে যাচ্ছে। এভাবে 3টা দিন উনি কিভাবে থেকেছেন? ওনার কি একটু আমার কথা মনে পড়ে না? উনি না হয় আমাকে ভালোবাসেন, আমি তো বাসি। আর আমি এটা খুব ভালো করে জানি, আপনিও জানেন আমার ভালোবাসার পরিধির কতটা। আতিশের বাসায় পাপড়ির কখনো আসা যাওয়া হয়নি। তবে মাঝে মাঝে ওকে কলেজে নিয়ে যাওয়ার সময় পালকে বাসাটা থেকে আতিশকেও নিয়ে যেত। সেই সূত্রে আজ পাপড়ি আতিশের বাসার সামনে এসে দাঁড়িয়েছে। ভেতরে যাওয়ার সাহস পাচ্ছে না, প্রচুর ভয় পাচ্ছে। যতটুকু জানে এ বাসায় আতিশ একাই থাকে। পড়ালেখা করতে এখানে এসে থাকা, মা বাবা গ্রামে থাকেন। ধীরে ধীরে বাসার ভিতরে ঢুকে গেলেও দরজায় টোকা দেওয়ার সাহস পাচ্ছে না পাপড়ি।
বুকের ভিতরে ধক ধক ঘন্টি বেজে যাচ্ছে তার। একে তো কলেজ ফাঁকি দিয়ে এসেছে, তার উপর আতিশেরও অনুমতি ছাড়া তার বাসায় চলে এসেছে। উনি কি আমাকে ধমকাবেন? যদি মার দেন, খুব জোরে মারবেন কি? ভাবতেই পাপড়ি ঘেমে নিয়ে ফেলছে। পরনের অ্যাশ কালারের সাথে সাদা কম্বিনেশনের কলেজ ড্রেসটা অধিকাংশই ঘেমে একাকার। পাপড়ির ইচ্ছে হলো দৌড়ে বাসায় চলে যেতে, কিন্তু এত দূর এসেও যদি তার আতিশ ভাইকে না দেখা হয়, তাহলে যে তার এত সাহসে সব বিফলে যাবে। পাপড়ি চোখ বন্ধ করে নিজের পরনের ড্রেসটা হাত দিয়ে আঁকড়ে ধরে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। কিছুটা সাহস সঞ্চয় করে দরজায় হাত দিতেই তা নড়ে উঠল। দরজাটা খোলা পেয়েই পায়ে পায়ে ভেতরে এগুতেই আতিশের দেখা পেল পাপড়ি। মাথায় কারো হাতের আদরে স্পর্শ পেয়ে আতিশের ঘুম ভেঙে গিয়েছে। পাপড়ি, তুমি? থুকু, তুই এখানে কি করছিস? আতিশের কণ্ঠে পাপড়ি ভরকে গেল। আতিশের মাথার কাছটাতে বসে হাত বুলিয়ে দিচ্ছিল আতিশের মাথায়। আতিশ শোয়া থেকে উঠে ধমকের কণ্ঠে বলল, কলেজে যাসনি তুই? আর এখানে কিভাবে এলি? তাও আবার আমার রুমে? এত সাহস তুই কই পেলি? আপনাকে দেখতে? আমাকে দেখতে মানে? আমার কি দুটো পা গজিয়েছে নাকি? দুটো নাক উঠেছে যে তোকে দেখতে আসতে হবে? আজ তোকে পিঠে সোজা করে দিব, ক্লাস ফাঁকি দিয়ে এগুলো করা? পাপড়ি যতটা না ভয় পাচ্ছে তার থেকে বেশি অভিমান নিয়ে বলল, আপনি আমাকে তুই করে বলবেন না প্লিজ, খুব বাজে লাগে। তোকে তুই বলবো না তো কি বলবো? আপনি করে বলতে হবে। তুই কি রানী ভিক্টোরিয়া? এত কিছু জানি না। আপনি তুই করে বলবেন না মানে বলবেন না, ব্যাস। মুখে মুখে তর্ক করছিস, তাও আবার রুমে এসে আমার সামনে দাঁড়িয়ে। তুই জানিস আমি তোর থেকে কত বড়? না, 8 বছরের বড়। এখন তুই বল, 8 বছরের ছোট মেয়েকে তুই ছাড়া অন্য কিছু বলা যায়? পাপড়ি আতিশকে হুট করে জড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে বলল, যায়। আমাকে আপনি তুমি করে বলবেন। আপনার তুমি বলাটাতে আমি ভালোবাসা খুঁজে পাই, নিজেকে আপনার বউ বলে মনে হয়। পাপড়ির এমন হুট করা কাজে স্তব্ধ হয়ে যায় আতিশ। পাপড়ি তাকে কতটা ভালোবাসে তা অনেক আগেই সে বুঝে গিয়েছিল, কিন্তু তার প্রকট যে এত বেশি হয়ে গেছে বুঝতে পারেনি সে। সেই দিনের পালকের কথা বেশ অভিমান হয়েছিল অন্তরিশার। পালকের সাথে 2 দিন ধরে কথা হয়নি তার যে কথা বলতে ইচ্ছে করেনি তা না, কিন্তু কথা বলা হয়ে ওঠেনি। হয়তো ভেতরে ভেতরে সংকোচবোধটা বেশি করে জেগে উঠেছে। আবার এমনও হতে পারে তার মনটা চাইছে পালক নিজে থেকে এসে তার সাথে কথা বলুক, কিন্তু পালক তার সাথে কথা বলবে কি তেমন দেখাও হয় না। অফিসের কাজে সকালে বের হয়ে আসে মাঝরাতে। ইচ্ছে করে দেরি করে আসে নাকি সত্যি কাজের ব্যস্ততা, তা বোঝা হয়ে ওঠেনি অন্তরিশার। আজ হঠাৎ দুপুরের দিকে পালককে বাসা চলে আসতে দেখে বেশ অবাকই হলো অন্তরিশা, খুশিও হয়েছে। আজ সে তার চুমুবাবুর রাগ ভাঙাবে, নিশ্চয়ই ভাঙাবে। অন্তরিশা ওয়ার্ড্রোব থেকে একটা শাড়ি বের করলো। গুনগুন করতে করতে গোসল সেরে বের হতেই নাকে সিগারেটের উদ্ভট গন্ধ এসে বাড়ি খাচ্ছে। গন্ধের পথ ধরে বারান্দায় যেতেই দেখলো পালক এক হাত দিয়ে বেলকনি গ্রিলটা চেপে ধরে আছে, অন্য হাতে সিগারেট। এতদিন পর পালকের হাতে সিগারেট দেখে অন্তরিশা বিস্মিত। পালকের কাছে গিয়ে বলল, আপনার সিগারেট খাওয়ার কারণটা জানতে পারি? পালক মাথা ঘুরে অন্তরিশার দিকে তাকাতেই অন্তরিশা ভয় পেয়ে গেল, এক কদম পিছিয়ে গিয়েছে। পালকের চোখ দুটো লাল টকটক হয়ে আগুন ধরছে। অন্তরিশা পুনরায় প্রশ্ন করার জন্য ঠোঁট নাড়াতেই পালক ওর ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিয়েছে। নিজের ধোঁয়াগুলো অন্তরিশার মধ্যে ছেড়ে দেওয়ার তাড়নায় থাকলেও আজ সে ব্যর্থ হলো। অন্তরিশা নিজের সর্বস্ব শক্তি দিয়ে পালককে ছাড়িয়ে ঠাস করে একটা চর বসিয়ে দিয়েছে ওর ডান গালে। অন্তরিশার এমন হুট করে হাইপার হয়ে যাওয়াটা হজম করতে পারছে না পালক। একটু আগে তার সাথে কি হয়েছে বোঝার আগে অন্তরিশা বলে উঠল, আপু তুমি? পালকের সাথে সাথে অনিশাও হতভম্ব। অন্তরিশার এমন কঠিন রূপ সে আগে কখনো দেখেনি। হঠাৎ কি এমন হলো যে সে পালককে চর মেরে বসেছে? স্বামী তার বউকে চুমু খাবে, এটাই স্বাভাবিক, এতে এত রাগের কি আছে? তবে কি অন্তরিশাও বুঝতে পেরেছে পালক তাকে ভালোবাসে না? অনিশা দরজার কাছটাতে দাঁড়িয়েই পালকের দিকে তাকিয়ে আছে। অন্তরিশার ছুড়ে দেওয়া প্রশ্নটা যেন তার কাছে পৌঁছায়নি। অন্তরিশা দরজার কাছটাতে এগিয়ে গিয়ে বেশ স্বাভাবিক কণ্ঠেই বলল, আপু তুমি কখন এলে? এত কাছ থেকে অন্তরিশার ডাকে এবার অনিশা অন্তরিশার দিকে তাকিয়েছে, কিছুটা আনমনা হয়েই বলল, এদিকে একটা কাজে এসেছিলাম, তাই ভাবলাম তোর সাথে দেখা করে যাই। ও আচ্ছা। কিছুক্ষণ আগেও যে মেয়েটা রাগে ফেটে যাওয়ার উপক্রম ছিল, সে মেয়েটার এত ঠান্ডা মেজাজটা অনিশার কাছে অস্বাভাবিক লাগছে। অন্তরিশার দিকে তাকিয়ে বলল, তুই ঠিক আছিস তো বোন? আপু তুমি ড্রয়িং রুমে গিয়ে বসো, আমি আসছি। অনিশাকে রেখে অন্তরিশা আবার জোরে জোরে কদম ফেলে নিজের রুমের দিকে ছুটছে। পালক এখনও বারান্দাতেই দাঁড়িয়ে আছে, হাতে জ্বলন্ত সিগারেট, যেটা আগুনের রেখা ফুটিয়ে নিজেকে বিসর্জন দিচ্ছে। অন্তরিশা পালককে নিজের দিকে ঘুরিয়ে পুনরায় পরপর দুটো থাপ্পড় মেরে বসে পালকের গালে। ইচ্ছে করছে আপনাকে আরও কয়েকটা থাপ্পড় মারি।
পৃথিবীতে যতগুলো সিগারেট আছে ততগুলো থাপ্পড় মারি। লজ্জা করে না অন্যের জন্য সিগারেট খেয়ে আমাকে বিষাক্ত করতে? আর কখনো যদি এই দুর্গন্ধ জিনিসটা ছুঁয়ে আমাকে ছুঁতে আসেন তাহলে এই সিগারেটের মতো আমিও আপনাকে জ্বালিয়ে শেষ করে দেব। অন্তরিক্ষা নিজের বক্তব্য পেশ করে হনহন করে বেরিয়ে এলো। একটা মেয়ের কাছ থেকে পরপর 3টা থাপ্পড় খেয়ে এতটা শান্ত কি করে আছে বুঝতে পারছে না পালক। তার তো রাগ করা উচিত, এমন রাগ যে এর আগে অন্তরিক্ষা ভয়ে থরথর করে কাঁপতে থাকে। কিন্তু তার কেন রাগ হচ্ছে না? কেন সে অন্তরিক্ষার হাতটা শক্ত করে ধরতে পারেনি? কেন সে অন্তরিক্ষার চরের বিপরীতে সেও চর মারতে পারেনি? তবে কি সে চাইছিল অন্তরিক্ষা তাকে মারুক, মারতে মারতে তাকে শেষ করে দিক? কিন্তু কেন? পাপড়ি ছাড় আমাকে, ভালো হবে না বলে দিচ্ছি। এমন গায়ে পড়া মেয়েগুলো আমার একদম পছন্দ না। না, ছাড়বো না। আপনি আমার কল রিসিভ করেননি কেন? এই 3 দিনে আমার কি অবস্থা হয়েছে জানেন? আমি মানসিক সিক হয়ে পড়েছি, কাউকে কিছু বলতেও পারছিলাম না। পাপড়ি তার অভিমানের কথার সুরের সাথে আতিশকে আরও বেশি করে জড়িয়ে নিচ্ছে। পারলে সে আতিশের মধ্যে ঢুকে যায়। পড়ালেখা আর চাকরির টেনশনে আতিশের জীবনে কোনো মেয়ের আগমন ঘটেনি। যেহেতু কোনো মেয়েকে নিয়ে তার চিন্তার রাজ্যে চিন্তার বিচরণ করেনি, সেহেতু কোনো মেয়েকে ছোঁয়াও তার দ্বারা সম্ভব হয়নি। আর এভাবে জড়িয়ে ধরাও সে কল্পনা করেনি। তাই এমন হুট করে পাপড়ির জড়িয়ে ধরাটা আতিশের ভেতরটা নাড়িয়ে দিচ্ছে। পাপড়ির ঘেমে যাওয়া শরীর থেকেও এক অদ্ভুত ভালো লাগা সুঘ্রাণ পাচ্ছে সে। ভেতরে ভেতরে অনেক কিছু ভালো মন্দ করার চিন্তা ভাবনারাও জমা হচ্ছে। সে চাইলেই যে এই বদ্ধ ঘরে অনেক কিছুই করতে পারে এটাও খুব ভালো করে বুঝতে পারছে। এই মুহূর্তে পাপড়ির মধ্যে ভালো মন্দ আলাদা করার বোধশক্তি নেই। সে এখন আতিশের ভালোবাসা চায়, আতিশের ভালোবাসায় ডুব দিতে চায়। নিজের জাগ্রত হওয়া পুরুষত্বকে বিসর্জন দিয়ে পাপড়িকে ছাড়িয়ে নিল নিজের থেকে। আতিশ চায় না এই ছোট্ট পবিত্র মেয়েটার শরীরে কোনো কলঙ্কের দাগ বসাতে। ওকে ভালোবাসারই কোনো যোগ্যতা নাই নিজের মধ্যে, তাহলে তাকে বিয়ে নামক পবিত্র বন্ধনে কিভাবে জড়াবে? আর পালক কি কখনো মানবে এটা? বন্ধু হওয়ার সুবাদে সে তো জানে আমি কেমন পরিস্থিতির মধ্য দিয়ে আজ এখানে এসে থেমেছি। কোনো ভাই চায় না তার বোনকে নুন আনতে পান্তা ফোড়ায় এমন পরিবারে বিয়ে দিতে। সব ভাই চায় তার বোনটাকে একটা রাজপ্রাসাদের রানী বানিয়ে দিতে, যেখানে সে সুখ দুঃখের গল্প করতে করতে দিনরাত পার করে দেবে। আর পাপড়ি দেখতেও তো কোনো রাজকুমারীদের চেয়ে কম নয়। আতিশ বেশ ঝাঁঝালো কণ্ঠে ধমকে উঠল পাপড়িকে। তোর লজ্জা করে না আমাকে জড়িয়ে ধরতে? তোর কি মনে হয় তোর মতো পিচ্চি মেয়েকে আমি বিয়ে করব? এক রাত আদর করলে পরের রাতে খুঁজে পাওয়া যাবে না। তোর মতো শুটকি মেয়ে কখনোই আমার বউ হতে পারে না। আমার তো নাদুস নুদুস বউ চাই। আর তুই তো বয়সেও অনেক ছোট। দেখা যাবে তোকে শিখাতে শিখাতে বাসর রাত শেষ হয়ে ভোর হয়ে গেছে। পরে তো আমার বাসর রাতও করা হবে না। সব থেকে বড় কথা, তুই পালকের বোন মানে আমারও বোন। এক্ষুনি বাসা যাবি নাকি আমি পালককে তোর কীর্তিকলাপ দেখানোর জন্য ডেকে আনবো? আতিশের কথায় পাপড়ি ওর দিকে তাকিয়ে রয়েছে। চোখে পানি টলমল করছে। মনে হচ্ছে চোখের দুটো পাপড়ি এক হওয়ার সাথে সাথে পুরো পৃথিবী ডুবে যাবে। এখনও দাঁড়িয়ে আছিস কেন? আমার কথা কি তোর কানে ঢুকেনি? পাপড়ি অসহায় ভঙ্গিতে আতিশের হাতটা চেপে ধরে বলল, আমি আপনার বোন না বউ হতে চাই। আমি সব শিখে নেব। আমি বেশি বেশি খেয়ে মোটা হব। আপনি যা বলবেন তাই শুনবো। তবু আমাকে এভাবে ফিরিয়ে দিয়েন না প্লিজ। আমি এই অবস্থায় বাসায় যেতে পারবো না। দেখুন আমি তো এখনই নিঃশ্বাস নিতে পারছি না। আর আপনি না থাকলে নিঃশ্বাস কিভাবে নেব? আমি আপনাকে ভালোবাসি আতিশ। পাপড়ির মুখে ভালোবাসি কথা শুনতে ঠাস করে একটা চর বসিয়ে দিয়েছে আতিশ। কিছুটা উগ্র হয়ে বলল, তুই যদি এক্ষুনি আমার সামনে থেকে না যাস তুই আর কোনো দিনও আমার মুখ দেখতে পারবি না, কোনো দিনও না। আতিশ উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস ছাড়ছে। তারও যে এখন পাপড়ির মতো নিঃশ্বাস আটকে আটকে আসছে। তারও যে চোখ ভিজে আসছে। তারও যে বুকের ভিতর জ্বলে পড়ে যাচ্ছে। ইচ্ছে করছে সমুদ্রের অথই জলে ডুবে মরে থাকতে। আর কত সে নিজের ব্যর্থতা বয়ে বেড়াবে? ব্যর্থতার গ্লানি টানতে টানতে সে আজ নিঃস্ব হয়ে গেছে, একেবারে নিঃস্ব হয়ে গেছে। আজ তার আফসোস হচ্ছে, খুব বেশি আফসোস হচ্ছে তার গরিব ঘরে জন্ম নেওয়ার জন্য। তুমি কি কিছু বলবে নাকি এভাবে হনুমানের মতো তাকিয়ে থাকবে? আমি কল কেটে দিলাম। এই না না অনি, তুমি এখন কল কেটে দিলে আমি বিষ না খেয়েও মরে যাব। পরে দেখবে নিউজ পেপারে প্রথম পৃষ্ঠায় আমার ছবি দিয়ে শিরোনাম দিয়েছে, বউর ভিডিও কল কেটে যাওয়ায় 20 পানহীন যুবক মৃত। এসব ফালতু ফালতু কথা তুমি কই পাও আরে? শুনলেই মেজাজ খারাপ হয়ে যায়। আজ 2 দিন পর তুমি আমাকে কল দিলে, তাও ভিডিও কল। এই রাগ দেখানোর জন্য? আমি তো ভাবলাম তুমি আমাকে ছাড়া থাকতে না পেরে এতক্ষণে পাগল হয়ে গেছো, যেমনটা আমি। আবার আচ্ছা সরি বউ, এত রাগ করো কেন? আমি যে তোমাকে ঘন্টা ঘন্টায় কল দিচ্ছি, ভিডিও অডিও মেসেজ কোনোটারই তো রিপ্লাই করো না। আজ নিয়ে 3 দিন হলো তোমাকে ছেড়ে পঞ্চগড়ে পড়ে আছি। 3 দিনে মাত্র 3 বার কথা হয়েছে তোমার সাথে, তাও 5 মিনিটের বেশি হবে না। এত ব্যস্ততা কি নিয়ে জানতে পারি? আমার কি এখন তোমার কাছে জবাবদিহি করতে হবে অরিত? আরে তুমি তো আবার রেগে যাচ্ছ। আচ্ছা এসব বাদ, একটা চুমু দাও না লক্ষ্মী বউ। অনিশা অরিদের আবদারকে তোয়াক্কা করেই বলল, তুমি আসবে কবে?
তুমি বললে আমি এখনই চলে আসবো। আসবো অনি? তোমার কাজ শেষ? না, কিন্তু তোমাকে কষ্ট দিয়ে কাজ করতে মন চাইছে না। অনি, আমি চাকরিটা ছেড়ে চলে আসি। আসো, আমিও সব কিছু গুছিয়ে অরিদ্রাকে নিয়ে বাপের বাড়ি চলে যাব। অনিশার এমন উত্তরে অরিদের মুখটা চুপসে গিয়েছে। মন খারাপ করে বলল, আচ্ছা আসবো না। অরিদের অমন মন খারাপ হওয়া মুখটা অনিশার দেখতে ইচ্ছে করছে না। কলটা কেটে দিবে ভেবেও কাটলো না। প্রসঙ্গ পাল্টিয়ে বলল, খেয়েছো? তুমি খেয়েছো বউ? সত্যি খেয়েছো? না। তাহলে মিথ্যে বললে কেন? না হলে তুমি খাওয়ার বাহানা দিয়ে কল কেটে দেবে। তোমাকে তো আমি চিনি, সব সময় আমাকে দূরে রাখার কৌশলে ডুবে থাকো। এতদিন পর কল দিলে অথচ আমার দিকে একটু ভালো করে তাকালেও না। তাকালে ঠিক বুঝতে পারতে তোমার থেকে দূরে থেকে এই 3 দিনেই আমার কি হাল হয়েছে। আমার বোধহয় আর এই জন্মে তোমার ভালোবাসা পাওয়া হবে না অনি। অরিদের কথাগুলো অনিশার শরীরে কাটা হয়ে বিচ্ছি। অসহ্য ব্যথা অনুভব হচ্ছে তার। কাঁটাগুলো কি শরীর ভেদ করে তার হৃৎপিণ্ডেও ঢুকে গেছে? হয়তো তাই হবে, না হলে চামড়াই ব্যথা না হয়ে হৃৎপিণ্ডে ব্যথা অনুভব হচ্ছে কেন? কে বলেছে সে অরিদকে দেখেনি? দেখেছে, খুব ভালো করে দেখেছে। এই যে ছেলেটা না খেয়ে না ঘুমিয়ে চোখে নিচে গর্ত করে ফেলছে, এটাও সে ভালো করে দেখেছে। তার ফর্সা গালগুলো যে রোদে পুড়ে কালচে হয়ে গেছে, এটাও সে দেখেছে। তার ঠোঁটগুলো যে শুকিয়ে বিবর্ণ হয়ে গেছে, এটাও সে দেখেছে। কিন্তু সে যে দেখেছে এটাই তো দেখেনি অরিদ। এখানেই তো ফারাক রয়ে গেল। বুকের ভেতরটা হাহাকার করছে অনিশার। তার ভেতরটাও যে অরিদের জন্য পুড়ে, সেটা কি সে কখনো প্রকাশ করতে পারবে না? কোনো দিনও না। আর কত মানুষটা কিভাবে দূরে রাখবে? কি গো, ক্যামেরা অফ করে রাখলে কেন? ভালোবাসা দিবে না বলে একটু দেখতেও দিবে না? এমন করলে কিন্তু সত্যি সত্যি আমি সব ছেড়ে ছুড়ে চলে আসব। আমি আর এভাবে থাকতে পারছি না। একটু দূরে এসেছি বলে তুমি বেশি বেড়ে গেছো না? শুনেছি ভালোবাসার গভীরতা বাড়াতে মাঝে মাঝে নাকি প্রিয় মানুষের কাছ থেকে দূরে আসতে হয়। আমিও তো তাও করেছি। এবারও কি তোমার ভালোবাসা পাওয়া থেকে ব্যর্থ হব? অনি, ও অনি, বউ ক্যামেরাটা অন করো না। সারাক্ষণ ভালোবাসা ছাড়া তোমার কি আর কোনো কথা নেই? করবো না অন। তুমি এভাবেই থাকো। যার যেটার অভাব সে তো সেটার পিছনেই ছুটবে অনি। এত রাগ না, এবার এসে নেই না। তোমার সব রাগ আমি বস্তায় ভরে রেল লাইনে রেখে আসবো। রেলগাড়ি পিষে দিয়ে যাক আমার অনির সব রাগ। আমি রাখলাম অনি। আমি আর এভাবে তোমার অবহেলা নিয়ে থাকতে পারছি না। তুমি কি করবে আমি জানি না, কিন্তু আমার অনির ভালোবাসা আমার চাই। ফিরে এসে যেন আমি আমার অনিশা আমার বউকে পাই, যার মধ্যে গিজ গিজ করবে অরিদের জন্য ভালোবাসার। অরিদ তার কথা শেষ করে টুপ করে লাইন কেটে দিয়েছে। সে জানে এখন লাইন না কাটলেও অনিশা লাইন কেটে দিত। সবসময় তার ইচ্ছে রাখবে না সে। এখন থেকে আমার ইচ্ছাও তোমাকে রাখতে হবে অনি, রাখতেই হবে। অনিশাকে বিদায় দেওয়ার পর পালকের সাথে আর কোনো কথা হয়নি অন্তরিষার। সে চায়ও না কথা বলতে। যে কোনো জিনিসেরই একটা লিমিট থাকে, কিন্তু পালক সেটারও অতিক্রম করে ফেলেছে। যে জিনিসটার ধারে কাছেও কখনো যায় না, অথচ তার ধোয়াই কিনা আমার পেটে দিবে। কেন, আমি কি করেছি ওনাকে? সব সময় আমার সাথে এমন কেন করবেন উনি? এমনি এমনি তো একটুও কথা বলতে আসে না। যখন আসবে তখন তাকে ধোয়া নিয়ে আসতে হবে, তাও আবার অন্যের সামনে। এমন হুটহাট চুমু খেয়ে বসে যে আপু দেখে ফেলে। আমি না হয় জানতাম না উনি চুমু খাবেন, কিন্তু উনি তো জানতেন। তাহলে দরজাটা লাগিয়ে আসলে কি হয়? ওনার না হয় লজ্জা বলতে কিছু নেই, কিন্তু আমার তো আছে। বড় আপু হয় আমার। আমার আপু মানে তো ওনারও আপু, তাই না? শুয়ে এক মনে হাজারো ভাবনায় ডুবে থাকলো। এবার যেন তার টনক নড়ে উঠেছে। শোয়া থেকে উঠে বসে পড়ল অন্তরিষা। আবার বিড়বিড় করে বলল, আরে তাই তো, এই ব্যাপারটা তো আমার মাথায় কখনো আসেনি। উনি যখনই আমার কাছে তখনই আপু চলে আসে। এটা কি সত্যি অ্যাক্সিডেন্টলি ঘটে, নাকি কারো ইচ্ছাকৃত সাজানো ঘটনা? টেনশনে অন্তরিষা বসা থেকেও দাঁড়িয়ে পড়েছে। পায়চারি করতে করতে তার সাথে ঘটে যাওয়া সব ঘটনাকে পরপর সাজিয়ে নিচ্ছে। খুঁটে খুঁটে সব বোঝার চেষ্টা করছে। অজান্তে অন্তরিষার মুখ দিয়ে বের হয়ে আসলো, তবে কি আপুর সাথে পালকের? ওহ মাই গড, এটা কি করে হতে পারে? না, আমি আর কিছু ভাবতে পারছি না। পালক সোফাতে শুয়ে শুয়ে অন্তরিষার কর্মকাণ্ড দেখছিল। একবার বসছে তো আরেকবার শুয়ে পড়ছে, আবার শোয়া থেকে উঠে পায়চারি করছে, তো আবার গিয়ে পড়ছে। এক পর্যায়ে অন্তরিষা জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকতেই পালক বেশ অবাক হলো। হয়েছেটা কি এর? অন্তরিষা সারা রাত ছটফট করে কাটিয়ে দিয়েছে। সারা রাতে একটা মিনিটের জন্য চোখ বন্ধ করতে পারেনি সে। নানান প্রশ্ন তাকে জর্জরিত করেছে। আর এই সব প্রশ্নের উত্তর খোঁজার জন্যই সকাল সকাল অনিশার বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে অন্তরিষা। অন্তি, তুই এমন চমকে গেলে যে? আপুর বাসায় কি বোন আসতে পারে না? অনিশা মুখে হাসি ফুটিয়ে অন্তরিষাকে ভেতরে এনে দরজা লাগাতে লাগাতে বলল, তা না, বিয়ের পর তো এই প্রথম আমাদের বাড়ি এলি, তাও না জানিয়ে, তাই একটু অবাক হয়েছি। অরিদ ভাইয়ার কি খবর? আর অরিদ্রাকে দেখতে পাচ্ছি না যে। ফ্যানটা ছেড়ে দিয়ে অন্তরিষার পাশে এসে বসেছে অনিশা। ঠোঁটে আগের হাসিটা এখনও লেগে আছে।
ওর দাদা দাদির সাথে হাঁটতে বেরিয়েছে। তুই তো ঘেমে গোসল করে ফেলেছিস, একটু বস, আমি শরবত বানিয়ে আনছি। অনিশা উঠতে নিলে অন্তরিশা ওর হাত চেপে ধরে বলল, আপু তোমার সাথে আমার কথা আছে, অনেক ইম্পর্টেন্ট কথা, একটু বসবে প্লিজ? অনিশা অন্তরিশার চেপে ধরা হাতটার দিকে তাকিয়ে আবার অন্তরিশার দিকে তাকিয়েছে। ওর চোখ মুখটা দেখিয়ে বোঝা যাচ্ছে রাতে ঠিকমতো ঘুম হয়নি। আর এত সকালে উঠে এ বাসায় আসা, তাও কিছু না জানিয়ে হুট করে চলে আসা স্বাভাবিক নয়। কিছু তো একটা হয়েছে, কিন্তু কি? আর কি বা এমন ইম্পর্টেন্ট কথা বলবে ও? পালককে নিয়ে কিছু বলবে না তো? পালকের কথা মনে পড়তেই অন্তরিশার ভেতরটা ছেদ করে উঠেছে। যা থেকে সে দূরে থাকতে চায় তাই কেন বারবার তার কাছে এসে লেপ্টে পড়ে? অন্তরিশা আপুকে টেনে নিজের পাশে বসিয়ে দিয়ে বলল, ছোটবেলা থেকেই তুমি আর আমি একসাথেই বেড়ে উঠেছি। তুমি যে আমাকে অসম্ভব ভালোবাসতে তা কারো অজানা নয়। তোমার দিনে রাতের 24টা ঘন্টায় আমাকে নিয়ে কাটতো। কারোর উপর রাগ থাকলেও আমার কাছে এসে ঝাড়তে, আবার খুব খুশি হলেও আমাকে জড়িয়ে ধরে দুটো চুমু খেয়ে বলতে, আমার সব খুশির ভাগ আমি তোকে দিতে চাই অন্তি। কিন্তু হঠাৎ করেই তুমি চেঞ্জ হতে লাগলে, আমার থেকে দূরে দূরে থাকার চেষ্টা করতে। যেখানে তুমি আর আমি সবসময় একই রুমে দুজন দুজনাকে জড়িয়ে ঘুমাতাম, সেখানেও তুমি অন্য রুমে থাকার বায়না করা শুরু করে দিলে। শুধু রাত না, দিনের বেলাও তোমার রুম বন্ধ। আস্তে আস্তে তুমি আমাদের থেকে দূরে যেতে লাগলে। কিন্তু এই দূরত্বটা আমাদের কাছে অসহনীয় লাগলেও তোমার মধ্যে ছিল অনাবিল সুখ। তোমার চাল চলন, আচার ব্যবহার সব কিছুতেই চেঞ্জ। নিত্য নতুন জামা কাপড় কেনার বাহানায় শপিং মল, সাজগোজের বাহানায় পার্লার, এমনকি রাত করে বাসায় ফেরাও শুরু করলে। এই জিনিসগুলোতে আমরা যখন অভ্যস্ত হয়ে পড়লাম, ঠিক তখনই তুমি অরিত ভাইকে নিয়ে হাজির। বাড়িতে তুমি বড় মেয়ে ছিলে, আদর ভালোবাসাটাও তেমনি ছিল। আমাদের কোনো ভাই না থাকার সুবাদে তোমার লুকিয়ে বিয়েটাকেও মেনে নিয়েছিলাম আমরা। এতে যেন আমাদের থেকে তোমার দূরত্ব আরও বেশি বাড়তে লাগলো। ছোটোখাটো জিনিস নিয়ে রাগারাগি, ঝগড়া বিবাদ, সারাক্ষণ তিক্কে মেজাজ তোমার। তুই এগুলো বলার জন্য এখানে এসেছিস অন্তি? অন্তরিশা অনিশার আরেকটু কাছে চেপে এসে বলল, না আপু, কিন্তু আমি যা বলতে চাই তার সাথে এগুলো রিলেটেড। একটু চুপটি করে শোনো আপু। অনিশাকে কিছু বলতে না দিয়ে অন্তরিশা আবার বলতে শুরু করেছে, অরিত ভাইকে তুমি নিজে বিয়ে করেছিলে, তার মানে উনি তোমার ভালোবাসার মানুষ ছিল। কেন করেছিলে এটা আমরা একবারও জানতে চাইনি। আব্বু চাইনি এটা নিয়ে কোনো ঝামেলা হোক তাই। কিন্তু 1-2 মাস যেতে না যেতেই তুমি অরিত ভাইয়ের সাথে রাগারাগি করে সব কিছু উল্টাপাল্টা করে দিচ্ছিলে। তোমার বোন হওয়ার সুবাদেও আমি অরিত ভাইয়ের দলেই, কারণ উনি তোমাকে প্রচণ্ড ভালোবাসেন। আর যে সংসারের স্বামী তার বউকে এত ভালোবাসে, সেই সংসারের ঝগড়া কিভাবে লাগতে পারে? এমন তো নয় যে তুমি তাকে ভালোবাসো না। যদি ভালো নাই বাসতে তাহলে তো বিয়েটা তুমি করতে না। অন্তরিশা কথা বলতে বলতে একসময় অনিশার কাঁধে মাথা রেখে হালকা জড়িয়ে নিয়ে আদুরে গলায় বলল, তুমি এত বছর ধরে যে সত্যটাকে ভেতরে পুষে রেখেছো সেটা আজ মুক্ত করে দাও আপু। যে সত্যটা তোমাকে এভাবে কঠোর থেকেও কঠোরতার রূপে বন্দি করেছে, সেটাকেও মুক্ত করে দাও। আমি তোমাকে হেল্প করবো আপু। অন্তরিশাকে নিজের কাঁধ থেকে সরিয়ে শক্ত কণ্ঠ ধারণ করলো অনিশা। কি বলতে চাস তুই? সেটা সোজা করে বল, এত পেঁচাচ্ছিস কেন? অন্তরিশা আবার জোর করে তার আপুকে জড়িয়ে নিয়ে বলল, তুমি আর আমি আব্বুর আদর্শে বড় হয়েছি আপু। আমি জানি তুমি কোনো অন্যায় কাজ করতে পারো না। হয়তো তুমি কোনো অন্যায় কাজের মুখোমুখি হয়েছিলে যেটা তোমাকে তোমার আদর্শ থেকে নড়াতে পারেনি। আর এই অন্যায় কাজটা তুমি করতে পারোনি বলেই আজ তুমি অন্ধকারে ডুবে আছো, সাথে আমাদেরকেও ডুবিয়ে রেখেছো। অন্তি, তুই কিন্তু পালক আর তোমার মধ্যকার সম্পর্কের কথা জানতে চাই। অন্তরিশার এই ছোট্ট বাক্যটাই যেন অনিশাকে থমকে দিয়েছে। অনেকটা কাচের মতো শক্ত হয়ে গেছে সে, যাকে এখন একটু আঘাত করলে হাজারটা টুকরো হয়ে ভেঙে পড়বে। পালককে কি তুমি আগে থেকে চিনতে? অনিশা নরম ধাঁচে শক্ত আয়নার মূর্তি হয়ে বলল, পালক অ্যান্ড আই ওয়াজ ইন এ রিলেশনশিপ। অনিশার উত্তরে অন্তরিশার যতটা না বিস্মিত হওয়ার কথা ছিল, তার ছিটে ফোটাও ছাপ প্রকাশ পায়নি তার চেহারায়। বরঞ্চ আরও সহজ স্বাভাবিকভাবেই বলল, আমি পুরোটা শুনতে চাই আপু, বিস্তারিতভাবে, যাতে আমার চোখের সামনে তোমাদের লাভ স্টোরিটা ভেসে ওঠে। অন্তরিশার এমন আবদারে থতমত খেয়ে যাচ্ছে অনিশা। নিজের স্বামীর লাভ স্টোরি অন্য মেয়েকে নিয়ে, তাও মেয়েটা অন্য কেউ নয়, তারই বড় বোন, এইভাবে স্বাভাবিক শান্ত হয়ে কিভাবে শুনতে চায়? ও কি আদৌ হুঁশে আছে নাকি বেহুশ হয়ে হুঁশে থাকার অভিনয় করছে? অনিশার কাঁধে ঝাঁকি দিতেই অনিশার চোখের পলক পড়ছে। আপু বলো না প্লিজ, আমি ওয়েট করছি। সেদিন ছিল 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। যেহেতু এটা সরকারি ছুটি না, সেহেতু এদিনে ভার্সিটি অফ থাকার কথা না। তোকে ভার্সিটি নামিয়ে দিয়েই আমি আমার ক্লাসের দিকে এগোচ্ছিলাম। আমার ফাইনাল ইয়ারের লাস্ট এক্সাম ছিল ওই দিন। এক্সাম শেষে বের হতেই রিতালি আমার চোখ ধরে ফেলে। আমাকে চুপ করিয়ে আমাদের ক্যাম্পাসের মাঠের ঠিক মাঝখানে দাঁড় করে আমার চোখ থেকে হাত সরিয়ে ফেলল।
আমি রিতালিকে কিছু বলতে যাব তার আগে চোখের ইশারা বলল নিচের দিকে তাকাতে। আমি নিচে তাকাতেই পালককে হাঁটু গেড়ে বসে থাকতে দেখলে, তাই না আপু? তারপর কন্টিনিউ করো। তারপর আর কি, ও প্রপোজ করলো আর আমি রাজি হয়ে গেলাম। অন্তরিশা এতক্ষণ সোফাতে শুয়ে শুয়ে চোখ বন্ধ করে অনিশ্চয়ের কথা শুনছিল। শোয়া থেকে উঠে বসে বলল, প্রপোজ করলো আর তুমি রাজি হয়ে গেলে? তুমি কি আগে থেকেই পালককে ভালোবাসতে, পছন্দ করতে? তা জানি না, কিন্তু আমাদের ভার্সিটির প্রত্যেকটা মেয়ের ক্রাশ ছিল ও। আমি এটা শিওর ছিলাম আমার জায়গায় অন্য মেয়ে থাকলে সেও আমার মতো একই কাজ করত। তুমি আমার আপু হয়ে পালকের কাছে সাধারণ হয়ে গেলে। অ্যাটলিস্ট নিজের সেলফ অ্যাটিটিউডটা বজায় রাখার জন্য পরে জানাবে, এটাও তো বলতে পারতে। আচ্ছা, তারপর কি হলো? তারপর আর কি, ওর গভীর ভালোবাসার সমুদ্রে ডুব দিতে থাকলাম। ডুবতে ডুবতে এতটাই অতলে চলে যাচ্ছিলাম যে তোদের কাছ থেকে দূরে সরে যাচ্ছিলাম। অবশ্য আমার দোষটা কিসের বল, ও মানুষটাই এমন যে কাউকে নিজের প্রেমে ফেলে দিতে পারে, যেমনটা তোর ক্ষেত্রেও ঘটেছে। এক চুমুতে তুই বশ হয়ে গেলি। অনিশা কথার ছেলে অন্তরিশার গাল টিপে দিতে অন্তরিশা বলে উঠল, তাহলে তুমি অরিত ভাইয়াকে কেন বিয়ে করলে? পালক তো এখনও তোমাকে ভালোবাসে, উনি তো তোমাকে ধোকা দেয়নি আপু, তুমি কেন দিলে? অন্তরিশার এই প্রশ্নটাই বেশ ঘাবড়ে গিয়েছে অনিশা। ওর কাছ থেকে কিছুটা সরে এসে আমতা আমতা করে বলল, ওর সাথে আমার কোনো কিছুতেই মিলছিল না। যার সাথে একটা বছরও আমি মানিয়ে নিয়ে চলতে পারিনি, তার সাথে সারা জীবন কিভাবে থাকতাম? তাহলে যাকে কখনো ভালোই বাসুনি তার সাথে সারা জীবন থাকার দলিলে কিভাবে সাইন করলে আপু? অনিশা কিছুটা রাগ নিয়ে অন্তরিশাকে ধমকে বলল, তোর যা জানার ছিল বলে দিয়েছি, আমার আর অরিদের মাঝখানে আসবি না। তাহলে কিন্তু আপু আমি আসি মানে? মাত্রই তো এলি, এখনই চলে যাবি? অন্তরিশা সোফা থেকে পার্স আর মোবাইলটা নিয়ে দরজার কাছটাতে এগোতেই অনিশা ডেকে উঠল, অন্তি। অন্তরিশা উল্টো দিকে মুখ রেখে বলল, কিছু বলবে আপু? পালক একটা নিষ্পাপ ছেলে, কোনো কালো ছায়া ওর উপর পড়েনি। একটা বছর ওর সাথে আমার হাজার স্মৃতি জড়িয়ে আছে, কিন্তু কোনো ঘনিষ্ঠতার স্মৃতি নেই। আমরা এমন সিচুয়েশনে ছিলাম যেখানে আমাদের মধ্যে অনেক কিছুই হতে পারত, কিন্তু ও আমার হাতটা পর্যন্ত ধরেনি, একেবারেই ধরেনি। এটা বলবো না, ক্ষেত্র বিশেষে প্রয়োজনে ধরেছিল, যে ছোঁয়ার কোনো ভালোবাসা বা কামকতা ছিল না, ছিল দায়িত্ববোধ। সত্যি ওর ভেতরের ভালোবাসাটা ছিল পবিত্রতায় ঘেরায়, যেটা আমি ভাঙতে পারিনি। তুমি ওনাকে এখনও ভালোবাসো, তাই না আপু? অনিশা অন্তরিশার কপালে দুটো চুমু খেয়ে বলল, না রে পাগলি, ওর প্রতি আমার কখনই ভালোবাসা জন্মায়নি। ওর ভালোবাসা আমাকে অবাক করতো, কিন্তু কেন জানি আমার ওকে ভালোবাসতে ইচ্ছে করতো না। যদি ইচ্ছে করতো তাহলে আমি কখনোই অরিতকে বিয়ে করতাম না। আমি তো এটাও জানি, আমি যদি এখনও ভালোবাসার দোহাই দিয়ে ওর কাছে ফিরতে চাই, ও খুশি মনে আমাকে বরণ করে নেবে। কিন্তু আমি কেন যাব? তার মানে তুমি বলতে চাচ্ছ উনি যে তোমাকে জেলাস করানোর জন্য এত কিছু করতো, তুমি একটুও জেলাস হওনি? একদম না। তুই যে জেলাসের কথা বলছিস, সে জেলাস ফিল করিনি। করলে এতদিন অনেক কিছু ঘটে যেত। তবে হ্যাঁ, একটু একটু মন খারাপ হয়েছে। যেমনটা তোর কোনো ফ্রেন্ড অন্য কোনো মেয়ের সাথে বন্ধুত্ব করলে তুই আমার কাছে এসে কাঁদতি, তেমনটা। একটা বছর একসাথে চলাফেরা করেছি, হুট করে অন্য কারোর সাথে বন্ধুত্ব করে নিলে তো খারাপ লাগবেই, তাই না? সকালে রোদের তীব্রতাকে মাথায় না নিলেও এখন নিতে হচ্ছে। যেমনটা চুপচাপ ঘাম নিয়ে অনিশার বাসায় পৌঁছেছিল অন্তরিশা, এখনও সে সেই রকমই চুপচুপা ঘাম নিয়েই বাসে বসে আছে। তাড়াহুড়ায় ছাতা নিয়ে বের হয়নি সে। আজ যে তাকে মাথা ব্যথাটা খুব করে চেপে ধরবে, খুব বুঝতে পারছে সে। বাসের জানালা দিয়ে বাইরে প্রকৃতিতে ডুবে যেতে যেতেও আবারও ভাবনায় ডুব দিচ্ছে অন্তরিশা। অনিশা যে তাকে সব কিছু খুলে বলেনি, সেটা সে তখনই বুঝতে পেরেছে। অন্তরিশারও কেন জানি ইচ্ছে হয়নি সবটা জানতে। কেন হয়নি? আপু বলতে ইতস্ততায় ভুগত তাই, নাকি অন্য কারণে? অন্তরিশার চোখ বন্ধ করে হালকা হেসে ওঠে। আচ্ছা, সত্যি কি পালক আপুর সাথে ঘনিষ্ঠতায় আবদ্ধ হয়নি? যেখানে বাসের পাশের সিটে 5 মিনিটের জন্য একজন অপরিচিত মেয়েকে দেখলেও পুরুষ জাতিগুলো কামুকতা ছটফট করে, নানাভাবে তাকে ছোঁয়ার বাহানা বানায়, কেউ কেউ তো প্রকাশ্যেই। তাহলে সেখানে একটা ছেলে আর একটা মেয়ে এতটা কাছাকাছি, এতটা নিরিবিলি জায়গায় এতটা সময় একসাথে থাকলে ছেলেদের মনে একটু অন্য কিছু করার ইচ্ছে জাগবে, এটাই স্বাভাবিক। বরঞ্চ না জাগাটাই অস্বাভাবিক। তবে কি আপু আমাকে মিথ্যে বলেছে? যদি আমার জায়গায় অন্য মেয়ে থাকতো তাহলে কি এই কথাগুলো বলতো? কন্ট্রাক্টরের ডাকে অন্তরিশা চোখ মেলে বাস থেকে নেমেই রিকশায় উঠে পড়েছে। বাসায় আসতেই পালকের মুখোমুখি হয়েছে অন্তরিশা। দুজনের চোখে চোখ পড়তেই পালক চোখ সরিয়ে গাড়ি নিয়ে বের হয়ে গেল। পালকের গালে এখনও লালচে আভা দেখা যাচ্ছে। অন্তরিশা নিজের ডান হাতটা চোখের সামনে ধরতেই মুখ থেকে বেরিয়ে এলো, তোর হাতে এত শক্তি? এভাবে একটা পুরুষের গালকে কলঙ্কিত করে দিলি? সারাদিন একা ঘরে বসে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছিল অন্তরিশা। তার মধ্যে তো যখন তখন নানা ভাবনা মাথাটাকে পাগল করে দিচ্ছে। কিছুটা রিল্যাক্স হওয়ার আশায় পাপড়ি রুমের দিকে পা বাড়িয়েছে অন্তরিশা।
এই বাসায় আসার পর থেকে পাপড়িকে রুম থেকে তেমন একটা বের হতে দেখেনি অন্তরিশা। মেয়েটাকে দেখলে মোটেও শান্তশিষ্ট লাগে না, চেহারায় একটা চঞ্চলতার ভাব রয়েছে। অন্তরিশার দরজায় পরপর দুবার নক করতেই পাপড়ি দরজা খুলে দিয়েছে। কিছু বলবে ভাবি? তোমার রুমে ঢোকা নিষেধ? না তো, কেন? এইভাবে আমাকে বাইরে রেখেই সবসময় কথা বলো তো, তাই ভাবলাম। পাপড়ি রুমের লাইট জ্বালিয়ে অন্তরিশাকে ভেতরে এনে বসিয়ে ওয়াশরুমে ঢুকে গিয়েছে। এটা যেন বেশ অস্বাভাবিক মনে হলো অন্তরিশার কাছে। এখনও তো তেমন রাত হয়নি যে ও ঘুমাবে, তার উপর সামনে ওর পরীক্ষাও। তাহলে লাইট বন্ধ করে কি করছিল? পাপড়ি ওয়াশরুম থেকে বেরিয়ে টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে অন্তরিশার পাশে বসতে অন্তরিশা বলল, তোমার চোখ মুখের এই অবস্থা কেন? কাঁদছিলে? অন্তরিশার এমন হুট করে করা প্রশ্নে বেশ ঘাবড়ে যায় পাপড়ি। কেন কাঁদছিলে পাপড়ি? পাপড়ি অন্তরিশার কাছ থেকে উঠে যেতে নিলে ওকে জোর করে বসিয়ে দিয়ে অন্তরিশা বলে উঠল, এই বয়সে মেয়েরা দরজা বন্ধ করে কেন কাঁদে সেটা মুখ ফুটে বলতে লাগে না। আমি কি তোমাকে দুটো কথা বলবো, তুমি মন দিয়ে শুনবে? পাপড়ি মাথা নাড়িয়ে হ্যাবোধক উত্তর দিলেও অন্তরিশা কিছু না বলেই বেরিয়ে এলো। মেয়েটা আর একটু কেঁদে হালকা হোক, তারপর না হয় বলা যাবে। পালক অফিস থেকে বেশ রাত করেই ফিরেছে অন্তরিশার মুখোমুখি হওয়ার ভয়ে, কিন্তু রুমে ঢুকেই খালি বিছানা পেয়ে সে হতাশ। তার মানে ও ঘুমোয়নি? তাহলে কোথায় গেল? বারান্দার দিকটা তাকাতেই চাঁদের আলোয় অন্তরিশার ছায়া দেখতে পাচ্ছে। এত রাতে ওখানে কি করছে? রাতে অমন ছটফট করে সকালে কোথায় বেরিয়েছিল? ওর মনে চলছেটা কি? ভাবনাতুর চেহারায় ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমের দরজায় হাত পড়তেই একটা চিরকুট দেখতে পেল পালক। ছোট্ট করে লেখা সরি, ইতি অন্তরিশা, যেটা ট্যাপ দিয়ে দরজায় আটকানো। পালকের চিরকুটে চোখ পড়তেই চোখ মুখ উজ্জ্বল হয়ে যাচ্ছে। পালক ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে বারান্দার দিকে পা বাড়িয়েছে। অন্তরিশা পাশে এসে দাঁড়িয়েছে সে। নিজের পাশে পালকের উপস্থিতি পেয়ে অন্তরিশা রুমের দিকে পা বাড়াতেই ওর হাত আঁকড়ে ধরেছে পালক। আর কিছুক্ষণ থাকো না অন্তরিশা, তোমার সাথে গল্প করতে ইচ্ছে করছে। শুনবে না আমার গল্প? অন্তরিশা এই মুহূর্তে পালকের কোন কাজটায় সে রিয়েক্ট করবে বুঝতে পারছে না। পালকের হাতে নিজের হাত বদ্ধ হওয়াতে, ওর কথাতে নাকি ওর ওই আবদারির চাহনিতে। চোখের সামনে একের অধিক অপশন থাকলে মানুষ সবসময় ছোট্ট একটা ভাবনায় রূপ দিতে চায়, আর এই ছোট্ট ভাবনাটা একসময় বিশাল আকৃতির রূপে পরিণত হয়। আর তখনই সে কোন অপশন গ্রহণ করবে সেটা গুলিয়ে ফেলে। এক পর্যায়ে তার সবগুলো অপশনে গ্রহণ করতে ইচ্ছে করে। এখন অন্তরিশার ক্ষেত্রেও তাই ঘটছে। ইচ্ছে করছে সে পালকের সব কিছুকেই তার এক দৃষ্টিতে দেখে নেই। এই প্রথম পালকের ছোঁয়াতে অন্তরিশা ভালোবাসার কিছুটা উপস্থিত পাচ্ছে, তবে সেটা স্বামী হিসেবে বউকে দেওয়া ভালোবাসা নয়, অন্য কিছু। এভাবে থমকে গেলে যে শুনবে না? পালকের কথা অন্তরিশার হুঁশ ফিরে এসেছে। আবার আগের জায়গায় এসে দাঁড়িয়ে পড়েছে সে। তবে আগে সে একা দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়ে জ্যোৎস্না আলো নিজের মধ্যে মাখতে চেয়েছিল, কিন্তু এখন জ্যোৎস্নার আলো ভাগ হয়ে যাচ্ছে, কিছুটা আলো পালককেও ছুঁয়ে দিচ্ছে। অন্তরিশাকে নিজের পাশটাতে এসে দাঁড়াতে দেখে পালক নিজের হাতটা সরিয়ে নিয়েছে। দুজনেই হাজার তারার মাঝে উঁকি দেওয়া চাঁদের দিকে তাকিয়ে রয়েছে। এমন একটা ভাব যেন কেউ কারো মুখ দেখলে দুজনের নামে মামলা হয়ে যাবে। আতশবাদে এই প্রথম আমি কাউকে আমার ভেতরে গুপ্ত হয়ে থাকা কথাগুলো প্রকাশ করছি। কেন করছি জানি না, শুধু জানি মন চাইছে আজ তোমাকে গল্প শোনাতে। আমি খুব চাপা স্বভাবের মানুষ। হইহুল্লোড়, আড্ডা, ঘোরাঘুরি কোনো কিছুতেই মন বসাতে পারতাম না। সব কিছুতেই বিরক্ত লাগতো। মনে হতো জীবনের এত অল্প সময়টাকে এগুলোর মধ্যে ব্যয় করে কী লাভ। কিন্তু এত কিছুর মধ্যেও আমার আতিশের সাথে বন্ধুত্ব হয়। শুধু বন্ধুত্ব বলে ভুল হবে, বলতে পারো ওকে আমি খুব পছন্দ করি, ভালোবাসি। মাঝে মাঝে তো মজা করে ওকে বলিও ও মেয়ে হলে আমি ওকে বিয়ে করতাম। আমার জীবনে সব থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল পড়ালেখা, মেধা ভালো হওয়ার। ধীরে ধীরে অনেকটাই এগিয়ে যাচ্ছিলাম। পড়ালেখা করতে করতে যখনই বোর হয়ে যেতাম তখনই আতিশের কাছে চলে যেতাম। ওর সাথে গল্প করতে আমার খুব ভালো লাগতো। যদিও বা গল্প করার মতো আমি তেমন কথা পেতাম না, তবুও এক কথা দুবার তিনবার বলে ওর সাথে আড্ডা জমাতে চাইতাম। এতে আতিশ কখনই বিরক্ত হতো না। ও আরও বেশি উৎসাহী হয়ে আমার কথা শুনতো। কিন্তু হঠাৎ করে একজন নতুন কেউ আগমন ঘটে আমার জীবনে। এমন একজন যার কাছে এক কথা দুবার তিনবার নয়, হাজার হাজার বার বলেও আমি শান্তি পেতাম না, তৃপ্তি পেতাম না। ইচ্ছে করতে পৃথিবীর সবার কথা আমি ওকে শোনাবো। ও হবে আমার কথা শোনার কথা পাখি। আজ আমি তোমাকে আমার এ কথা পাখির গল্পই শোনাবো অন্তরিশা, আমার পত্রিকন্যার গল্প। পত্রিকন্যা নামটা শুনি অজান্তেই পালকের দিকে চোখ পড়েছে অন্তরিশার। পালক হাসি হাসি মুখে বলল, তুমি 5 মিনিট ওয়েট করো, আমি তোমার জন্য কফি বানিয়ে আনছি। পালক তাড়াহুড়ো করে পা বাড়াতেই অন্তরিশা পেছন থেকে বলল, আপনি কফি বানাতে পারেন? জবাবে পালক মুচকি এসে বলল, তোমাকে আজ একটা স্পেশাল কফি খাওয়াবো, একটু ওয়েট। পাপড়ি বেরিয়ে যেতেই আতিশ দরজা সিটকিনি লাগিয়ে নিজের বিছানায় শুয়ে পড়েছিল। নিঃশ্বাসের গতি অনেকটাই কমে গিয়ে বুকে ব্যথা সৃষ্টি হচ্ছিল। ফ্যানের পাওয়ারটা বাড়িয়ে দেওয়ার জন্য হাত বাড়াতেই দরজায় নক হওয়ার শব্দ পায়।
পাপড়ি এসেছে ভেবে বেশ রাগ নিয়ে দরজা খুলে সে মনে মনে এটাও ভেবেছিল এবার একটা না দুটো না তিনটে চর মারবে সে। কিন্তু দরজায় একজন মাঝবয়সী লোককে দেখে সে খুব চমকে গিয়েছিল। আতিশ হাতে নিজের চাকরির জয়েনিং লেটারটা নিয়ে বসে আছে। তার চাকরি হয়েছে এটা ভেবেই তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গিয়েছে। এত খুশি সে জীবনে আর কখনো হয়নি। আতিশের মনে হচ্ছে এই চাকরির পুরো ক্রেডিটটাই তার পাপড়িকে দেওয়া উচিত। ঘরের লক্ষ্মীর পাপ পড়তে না পড়তে সুখবর এসে দরজায় হাজির। ভাবা যায় এই খবর পাপড়িকে দেওয়ার জন্য সে কতবার ফোন হাতে নিয়েছে হিসেব নেই। কিন্তু ওই দিনের ঘটনার পর ও কি আদৌ তার কল রিসিভ করবে ভাবতেই বুকটা ছেদ করে উঠছে। যদি না ধরে এই টেনশনেই তার রাতের ঘুম উধাও, সাথে অসুস্থতাও। এভাবে আর কতক্ষণ সে ফোন হাতে নিয়ে বসে থাকবে? মাথাটার পেছনে কাত করে উপরের দিকে তাকিয়ে বিসমিল্লাহ বলেই পাপড়ির নাম্বারে ডায়াল করেছে আতিশ। কিন্তু ওপাশ থেকে মেয়েলি কণ্ঠে ব্যস্ততার অজুহাত দেখিয়ে কেটে দেওয়াতে আতিশ পুনরায় ডায়াল করে পাপড়ির নাম্বার বন্ধ পেল। আতিশ চোখ দুটো বড় বড় করে নিজের ফোনের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আরে এ তো দেখছি আমার নাম্বার ব্ল্যাক লিস্টে রেখে দিয়েছে। আতিশ বিছানার চাদর উল্টিয়ে পাল্টিয়ে একটা সিম খুঁজে পেয়েছে। ওটা ফোনে ঢুকিয়ে কল দিতেই ওপাশ থেকে রিসিভ করলো পাপড়ি। পাপড়ি হ্যালো বলার আগেই আতিশ চিল্লিয়ে উঠেছে, তুই যে এত অসভ্য বেয়াদবি মেয়ে, আমি তো আগে জানতাম না। পালকের মতো ভালো ছেলের বোন তুই কি করে হলি এটাই তো ভেবে পাচ্ছি না পাপড়ি। আপনাকে ভাবতে বলেছে কে? কেন আমার ভাবনার জন্য কি এখন তোর কাছে পারমিশন নিতে হবে? তুই কি ভাবনা রানী হয়ে গেছিস? তোর কাছে অ্যাপ্লিকেশন পাঠিয়ে অনুমতি নিয়ে তারপর আমাকে ভাবতে হবে? কেন কল করেছেন আতিশ ভাইয়া? কেন কল করেছি মানে? তোর মতো অসভ্য বেয়াদবি মেয়েকে আমি কেন কল দিব? ফোন হাতে নিয়ে দেখি তোর মিসড কল উঠে রয়েছে, কল ব্যাক করে দেখি নাম্বার ব্ল্যাক লিস্টে। নিজেই মিস কল দিবি আবার নিজেই ব্ল্যাক লিস্টে রাখবি। আমি আপনাকে কল দেনি, মিথ্যে বলছেন কেন? এখন তুই আমাকে মিথ্যেবাদীও বানাতে চাস? আর কি কি বানাতে চাস বল দেখি, তোর ভাবনা কত দূর গিয়ে জিরোয়। আমার ঘুম পাচ্ছে আতিশ ভাইয়া, আপনার কি জরুরি কিছু বলার আছে? আমার ঘুমের 12টা বাজিয়ে এখন নিজের ঘুম দেখানো হচ্ছে? তুই এত বেড়ে গেছিস পাপড়ি, আমি কখন আপনার ঘুমে ডিস্টার্ব করলাম? ওই যে ঘন্টায় ঘন্টার হাজার হাজার কল দিয়ে ডিস্টার্ব করিস। খাইতে গেলেও কল, পড়তে বসলেও কল, ঘুমোতে গেলেও কল, গোসল করতেও কল। আমার তো মনে হয় তুই আমার বাসর রাতেও কল দিয়ে আমাকে ডিস্টার্ব করবি। তুই কি ভেবেছিস তোর ছক কাটা প্ল্যান আমি বুঝি না? আমিও প্ল্যান করব তোর থেকে বেশি বেশি ঘর কেটে ছক কাটবো। বউকে রুমে ঢুকিয়ে মোবাইল, টেলিফোন, টেলিগ্রাম, দরজা, জানালা, ফ্যান, পাখা, লাইট সব বন্ধ করে দিব। ফ্যানও বন্ধ করে দিবেন? আপনার বউ তো গরমে মরে যাবে। আমার বউ মরবে কেন? ফ্যান অফ করলেই মরে যেতে হবে? আমি আছি কি করতে? আমি ফু দিয়ে দিয়ে বাঁচিয়ে তুলব। ফু দিয়ে দরকার হলে আরও অনেক কিছু করব। যেমন ধর আমি ওর ঠোঁটে নিজের ঠোঁট লাগিয়ে আমার নিঃশ্বাস ওকে দিয়ে দিব। আতিশের বউকে নিয়ে গল্প পাপড়ি আর শুনতে পারছে না, গলাটা বসে যাচ্ছে। আমি রাখছি মানে? তোকে তো আসল কথাই বলা হলো না। এত তারা কিসের তোর? কি কথা? আমি আর তোকে পড়াতে পারবো না, আমার চাকরি হয়ে গেছে। তুই অন্য মাস্টার খুঁজে নিস, বুঝলি? তোর মাথার যে অবস্থা আমি সহ্য করেছি বলে তো অন্যরাও সহ্য করবে না। তাই বলি কি একটা শাক্ত মাস্টার খুঁজে। ওকে। আতিশের কথার মাঝখানেই পাপড়ি কলটা কেটে দিয়েছে। দেখো তো কফিটা কেমন হয়েছে? অন্তরিষার সামনে কফিটা এগিয়ে ধরে আছে পালক। অন্তরিষা হাসি দেওয়ার চেষ্টায় কফিটা নিজের আয়ত্তে নিয়ে নিল। খেয়ে দেখবে না কেমন হয়েছে? অন্তরিষা কফিটা ঠোঁটে ছুঁতে চোখ চকচক করে উঠেছে। পালকের দিকে ফিরে বলল, ধনেপাতা ফ্লেভার? এটা আমাকে পত্রিকণা শিখিয়েছে। খাওয়ার যোগ্য হয়েছে তো, এই প্রথম বানিয়েছি। অন্তরিষা আরেকটা চুমুক দিয়ে বলল, দারুণ। আপনারটা কোথায়? আমি কফি খাই না। তাহলে কফি বানানো শিখলেন কেন? তাকে বানিয়ে খাওয়াবো বলে। অন্তরিষাকে ছোট্ট হাসি উপহার দিয়ে পালক গল্প শুরু করে দিয়েছে। তখন আমি 3rd ইয়ারের স্টুডেন্ট। কিছুদিনের মধ্যে ইনকোর্স পরীক্ষা। তুমি নিশ্চয়ই জানো ইনকোর্সের মার্কসটা কতটা ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, ভালো ছাত্র হওয়ার হয়তো ডিপার্টমেন্ট থেকে আমাকে ফুল নাম্বারটাই দিয়ে দিত, কিন্তু এমনি এমনি দেওয়া আমার পছন্দ না। তার উপর আমার মনে হতো নিজের মেধাকে অপমান করা হচ্ছে। তাই আমি খুব মনোযোগী হয়ে স্টাডি নিয়ে বিজি। ঠিক তখনই এক অজানা মেয়ের একটা চিঠি পৌঁছলো আমার কাছে। পড়াশোনার ব্যাপারে আমি এতই সিরিয়াস ছিলাম যে মেয়েদের সাথে আমার হয়ে ওঠেনি। বলতে পারো আমি চাইনি এসবে জড়াতে, কিন্তু ওই একটা চিঠি আমাকে পুরো নাড়িয়ে দিয়েছিল। তুমি হয়তো বিশ্বাস করবে না, আমি ওই চিঠিটা কম করে হলেও 100 বার পড়েছিলাম। তখনও কিন্তু আমি চিঠির মালিককে জানতাম না। নিজের পড়ালেখা, পরীক্ষা সব ভুলে গিয়ে চিঠির মালিককে খুঁজে বেড়াচ্ছিলাম। ঠিক তখনই তার দ্বিতীয় চিঠি, আর আমার প্রেমে পড়ার দ্বিতীয় ধাপ। চিঠিতে কি এমন ছিল যে আপনি প্রেমে পড়ে গেলেন? আই ডোন্ট নো। ইনফ্যাক্ট সেখানে প্রেম নিয়ে কোনো বক্তব্যও ছিল না।
কোনো প্রেম নিবেদনও ছিল না, তবু আমি প্রেমে পড়েছিলাম। কেন পড়েছিলাম আমি জানি না, তবে এতদিনে এটা বুঝেছি সত্যিকারের প্রেমে পড়ার মধ্যে কোনো কারণ থাকে না। যে প্রেমে পড়াই কারণ থাকে সে প্রেম কখনোই সত্যি হতে পারে না। এক কথায় ওটা প্রেম নয়, প্রেমের মুখোশ পরা অভিনয়। তারপর আমি ওকে চিঠি লিখলাম। আমি ওর প্রতি এতই দুর্বল হয়ে পড়েছিলাম যে আমি 3rd ইয়ারের 2 সাবজেক্টে ফেল। তুমি ভাবতে পারছো, যে ছেলে পুরো ভার্সিটির মধ্যে টপ 1-এ ছিল সে ছেলে 2 সাবজেক্টে ফেল? সিরিয়াসলি? অন্তরিষার প্রশ্নে পালক শব্দ করে হেসে উঠল। তোমার মতো সবাই এমন অবাক হয়েছিল। আমার প্রিন্সিপাল অফিস রুমে আমাকে পুরো 2 ঘন্টা দাঁড় করিয়ে নিজে পায়চারি করেছেন আর বলেছেন, এটা কি করে হতে পারে পালক? ওহ মাই গড! ওনাকে দেখে আমার অনেক মায়া হয়েছিল, কিন্তু আমি কি করব বলো? আমি তো তখন পত্রিকন্যা রোগে ভুগছিলাম, যে রোগের ওষুধ একমাত্র আমার পত্রিকন্যাই দিতে পারে। আর সে তার নেক্সট চিঠিতে ওষুধ বানিয়েও ফেলেছিল। ও জানিয়েছিল যদি আমি এই ব্যর্থতা কাটিয়ে ফাইনাল ইয়ারে সব থেকে ভালো রেজাল্ট করতে পারি তবেই ও আমাকে দেখা দেবে। এই 1 বছরে আমি ওকে দেখার জন্য আকুল হয়ে পড়েছিলাম। আমার ওকে খুব ছুঁয়ে দিতে ইচ্ছে করতো, চোখের সামনে বসিয়ে দেখতে ইচ্ছে করতো। ও যখন চিঠি লিখে তখন ওকে কেমন দেখায়, যখন কথা বলে তখন কেমন দেখায়, যখন হাসে তখন কেমন দেখায়। উফ, সব কিছুতেই একটা ছটফটানিতে ভুগতাম। আর যখন ও বলল ও আমার সামনে আসবে তখন মনে হয়েছিল আমি আর পৃথিবীতে নাই, অন্য কোথাও চলে এসেছি যেখানে সুখ আর সুখ। আর এই সুখকে অর্জন করতেই আমি আবার দিনরাত এক করে পড়া শুরু করে দিলাম। চিঠিতে এই অবস্থা। ধুমচে পড়ার মাঝে মাঝেও আমি পত্রিকণার পত্রে হারিয়ে যেতাম। তখন ও সপ্তাহে একটা করে চিঠি লিখত, আর এই একটা চিঠি আমি 7 দিনে না হলেও 700 বার পড়তাম। প্রিপারেশন বেশ চাঙ্গা করেই হলে বসি। একে পরীক্ষা এগোচ্ছে তো পত্রিকণাকে দেখার জন্য আমার হার্টবিটগুলোও গতি বাড়িয়ে দিচ্ছে। এইভাবে পরীক্ষা চলাকালীন আমি বেঁকে বসি। পরীক্ষা শেষ হওয়ার কম করে হলো 3 মাস পর রেজাল্ট দিবে, আর এতদিন ওয়েট করার মতো অবস্থায় আমি ছিলাম না। তাই পত্রিকণাকে আমি চিঠি লিখলাম, আমার লাস্ট এক্সাম ভ্যালেন্টাইন্স ডেতে আমার ওকে চাই। কিন্তু আমার চিঠির কোনো উত্তর আসেনি। আমি আবার ভেঙে পড়ছিলাম। আমি ভাবছিলাম হয়তো ও রেগে গিয়েছে, অভিমান করেছে, তাই আর চিঠি লিখেনি। এদিকে আমার লাস্ট এক্সামও চলে আসছিল, তার উপর ওর রাগ, চিঠি না পাওয়া, সব কিছু নিয়ে আমি ডিপ্রেশনে ভুগছিলাম। তখনই মনে হলো যদি আমার কাছে আসতে না চায় আমি ওর কাছে যাব, আমার হৃদয়ের সবটা ভালোবাসা দিয়ে ওর রাগ ভাঙাবো। আতিশ আর কাদিরকে নিয়ে লেগে পড়ি পত্রিকণার খোঁজে। ও আমাকে এত চিঠি লিখেছে কিন্তু কোথাও এমন কিছু লিখিনি যে ওকে খুঁজে পাওয়া যায়। আমরা সবাই যখন হাল ছেড়ে দিয়েছিলাম তখনই আতিশের মাথায় টুক করে একটা বুদ্ধি চলে আসলো। সে বুদ্ধির জোরেই জানতে পারলাম আমার পত্রিকণা আমার ক্লাসমেট। আর একটু জোরালোভাবে বোঝার জন্য ভালো করে ঘাটতে দেখলাম ও মিষ্টি কালার খুব পছন্দ, যেটা আমার পত্রিকণারও ছিল। ব্যাস ভ্যালেন্টাইন্স ডেতে ওকে প্রপোজ করে সারপ্রাইজ করে দিলাম। ও এত বেশি সারপ্রাইজড হয়েছিল যে আমার উপর যে রাগ করছিল ওটাও ভুলে গিয়েছিল। পালক কথা ছিল অন্তরিষার দিকে তাকাতে দেখলো ও পলকহীনভাবে পালকের দিকে তাকিয়ে আছে। তুমি কি আমার কথা শুনছো অন্তরিষা? তারপর কি হলো? আপনার পত্রিকন্যার রোগ ভালো হয়েছিল? পালকের মুখটা মেঘে ঢেকে গিয়েছে। অন্তরিষা আকাশের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছে আকাশেও মেঘ জমে গেছে। কি হলো বলছেন না যে? না, ভালো হয়নি। আমি আজও পত্রিকন্যার রোগে ভুগছি। আমার পত্রিকন্যা চিঠিতেই ভালো ছিল, চিঠির পত্রিকন্যা আমাকে কখনো কষ্ট দেয়নি। কিন্তু যখন ও চিঠি থেকে বাইরে চলে এলো তখনই ওর মধ্যে আমি অন্য কারো উপস্থিতি টের পেতাম। চিঠি পড়তে পড়তে আমার মনের চোখে যে পত্রিকন্যাকে এঁকেছিলাম তার সাথে বাস্তবের কোনো মিল ছিল না। কিছুদিনের মধ্যেই আমার প্রতি ওর অবহেলা, বেখেয়ালি, অযত্ন তৈরি হতে থাকে, নানাভাবে আমাকে অপমান করতে থাকে। কিন্তু এত কিছুর পরও ওকে হারানোর কথা আমি ভাবতে পারিনি। ওর মতো হয়ে চলার চেষ্টা করেছি, ওর মতো করে ওকে ভালোবাসার চেষ্টা করছিলাম, তাও আমি ব্যর্থ হয়েছি। খুব ছোট্ট একটা ঘটনাকে কেন্দ্র করে অন্য একজনকে বিয়ে করে ফেলেও। সেদিন আমি কেঁদেছিলাম, অনেক কেঁদেছি। ইচ্ছে করছিল পৃথিবীর সব কিছু ভেঙে চুরে ফেলি, কিন্তু আমি কিছু করতে পারিনি। ওর মুখোমুখি হয়ে ছোট্ট একটা প্রশ্নও করতে পারিনি, কেন আমাকে ঠকালো? কষ্ট কখনোই নিজের মধ্যে চেপে রাখতে নেই, তাহলে ছোট্ট কষ্টটাও পাহাড় সমান হয়ে নিজের উপর ভেঙে পড়ে। আর আমি সেটাই করেছিলাম, যার ফলে দিনে দিনে আমার অবস্থা খারাপ হতে থাকে। একটা বদ্ধ ঘরে নিজের জীবনকে আটকে ফেলেছিলাম। এমন অবস্থায় আব্বু আমাকে মাস্টার্স কমপ্লিট করার জন্য বাইরে পাঠিয়ে দিল। সেখানে গিয়ে আমি নতুন কিছু অনুভব করলাম। আমার মনে হতে লাগলো পত্রিকন্যা চলে গিয়েছে বলে আমার কষ্ট হচ্ছিল না, কষ্ট হচ্ছিল এইটা ভেবে পত্রিকন্যা আমাকে কেন চিঠি লিখছে না। তার কিছুদিন পরে খবর আসে আব্বু রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন। পালকের কণ্ঠ চেঞ্জ হয়ে আসছে ভেবে অন্তরিষা প্রসঙ্গ পাল্টাতে বলল,
কফিটা অসাধারণ ছিল, রেসিপিটা একটু বলবেন? আমিও শিখে নিতাম ধনেপাতার কফি। পালক অন্তরিশার দিকে ঘুরে বলল, শিখাতে পারি যদি তুমি আমার বন্ধু হও। তোমাকে বউয়ের মর্যাদায় হয়তো রাঙাতে পারিনি, কিন্তু বন্ধুত্বের অমর্যাদা আমি করব না। বন্ধু হবে আমার? অন্তরিশা পালকের কথা উপেক্ষা করে চলে যেতে গিয়ে ও থেমে গিয়েছে। পালকের চোখে চোখ রেখে বলল, আপু আপনার পত্রিকন্যা নয়। আপনার সাথে আপুর যা হয়েছে তার জন্য সে লজ্জিত, অনুতপ্ত। অনুতপ্তের আগুনে আপু নিজেকে জ্বালিয়ে শেষ করে দিচ্ছে। আপুকে যন্ত্রণা থেকে মুক্তি দিন। অন্তরিশার কথায় পালকের সব কিছু থমকে গিয়েছে। না, সব কিছু থমকে যায়নি, শুধু সে থমকে গেছে, আর বাকি সব তাকে কেন্দ্র করে ঘুরছে। যদি অনিশা তার পত্রিকন্যা না হয় তাহলে তার পত্রিকন্যাকে? পালক রাগে ফুঁসতে ফুঁসতে অনিশার নাম্বারে কল দিয়েছে। ওপাশ থেকে রিসিভ হতেই পালক চিৎকার করে বলল, আমি তোমাকে এই মুহূর্তে আমার চোখের সামনে দেখতে চাই, রাইট নাও। অনিশা অরিদ্রাকে ঘুম পাড়িয়ে বেলকুনিতে গিয়ে দাঁড়িয়েছিল। অরিদের সাথে সবসময় বিরক্ত হয়ে কথা বললেও সে জানে মনে মনে কখনো চায়নি অরিদ তার থেকে দূরে থাক। এত সরল সোজা মানুষটার ভিতরে অসীম ভালোবাসা অনিশাকে খুব টানে। এই জন্যই হয়তো অরিদকে ছেড়ে যাওয়ার কথা কখনো ভাবতে পারেনি। না হলে এমন নিরামিষ বিবাহিত জীবনে থেকে কি লাভ? মাঝে মাঝে খুব ইচ্ছে হয় ওর ভালোবাসার সমুদ্রে একটু গোসল করে নিতে, কিন্তু সে পারে না। অরিদের সাথে অনিশার তিক্ত আচরণগুলো কতটা তিক্ততা বহন করে সেটাও জানে অনিশা। হয়তো অরিদের জায়গায় অন্য কেউ হলে কবেই ওকে রেখে ছেড়ে অন্য কোনো নারীতে আসক্ত হয়ে যেত, কিন্তু অরিদ ও অনিশাকে ছাড়া অন্য কোনো মেয়ের নাম জানে নাকি সেটাও সন্দেহ আছে অনিশার। আজ সারাদিনে একবারও কথা হয়নি অরিদের সাথে। কল দেয়নি তা নয়, অন্তরিশার সাথে কথা হওয়ার পর থেকে মনটা কেমন আনচান আনচান করছিল, তাই কল রিসিভ করেনি অনিশা। নিশ্চয় ছেলেটা মন খারাপ করে বসে আছে, হয়তো চোখগুলোও ভিজিয়ে ফেলেছে। এই মাঝরাতে অরিদকে কল দিয়ে তাক লাগিয়ে দিলে ব্যাপারটা মন্দ হয় না। অনিশা ঠোঁটে হালকা হাসি নিয়ে রুমের দিকে পা বাড়িয়েছিল, উদ্দেশ্য অরিদকে কল দেওয়া, কিন্তু রুমে পা ফেলতেই নিজের ফোন বেজে ওঠে। অরিদের কল ভেবে ফোন হাতে নিতেই অনিশা বেশ চমকিত। এত রাতে পালকের কল, কোনো প্রবলেম হয়নি তো? অন্তরিশা কোনো ঝামেলা করে বসেনি তো? না না, খুব ভাবনা অনিশাকে ঘিরে নিতেই পালকের কলটা কেটে গিয়েছে। অন্তরিশা কল ব্যাক করবে নাকি দ্বিধায় ভুগতেই পালক পুনরায় কল দিয়ে বসে। অনিশার সাথে সাথে কল রিসিভ করতেই পালক বলে উঠল, আমি তোমাকে এই মুহূর্তে আমার চোখের সামনে দেখতে চাই অনিশা, রাইট নাও। পালকের এমন উৎকণ্ঠে অনিশা কেঁপে উঠেছে। পালকের সাথে সে একটা বছর সময় কাটিয়েছে। এই একটা বছরে পালককে এমন কণ্ঠে কথা বলতে দেখেনি অনিশা। তবে কি সত্যি সত্যি অন্তরিশার সাথে পালকের কিছু হয়েছে, নাকি অন্য কিছু? তুমি কি পাগল হয়ে গেছো পালক? এখন কয়টা বাজে খেয়াল আছে? এত রাতে আমি তোমার কাছে কেন যাব? তার উপর অরিদও বাসায় নেই। তুমি কি তোমার হিতাহিত বুদ্ধি খেয়ে ফেলেছ? কি খেয়েছি আর কি খাইনি সেটা তোমার না জানলেও হবে। তুমি আসবে নাকি তাই বলো। ইটস নট পসিবল।